সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি এক পৃথিবী ভালোবাসা। দর্শক শ্রোতা, এ দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসা বিরাজ করে সমুদ্রে বসবাস করা তিমির অন্তরে। তিমি যখন তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে তখন সে মনের দুঃখে আত্মহত্যাও করে ফেলে। তারই জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি ঠিক কয়েকদিন আগে কক্সবাজারের সমুদ্র বন্দরে। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। কিন্তু আমাদের হিংসা, অহংকার, লোভ, লালসা, প্রতারণার মিথ্যের কাছে আমাদের অন্তরের ভালোবাসাগুলোকে আমরা বিলীন করে ফেলি। বিশ্বাস করেন, আজকে যদি আপনি মোস্তফার জীবনের এই বাস্তব গল্পটা শোনেন, আপনি মানুষরূপী কিছু জানোয়ারকে স্পষ্ট দেখতে পারবেন। জীবনের বাস্তবতা যে কতটা কঠিন হতে পারে আর স্বার্থের জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে, আপনি তা খুব ক্লিয়ার করে বুঝে যাবেন। মোস্তফার জীবনের এই বাস্তব গল্পটা প্রতিটা মানুষের জন্য অনেক বেশি শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ অবধি খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম হচ্ছে গোলাম মোস্তফা, আমার বাড়ি লালনের দেশ কুষ্টিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। আমার পরিবারে আমি আছি আর আমার বৃদ্ধ বাবা আছে। আমার পরিবারে আমার মাও ছিল, কিন্তু আমার যখন 6 বছর বয়স তখন আমার মা অন্য কারোর সাথে রিলেশন করে আমার আব্বাকে ছেড়ে চলে যায়। সমস্যা হচ্ছে, আমার আব্বা খুব বয়স্ক অবস্থায় বিয়ে করে। আমার আব্বা যখন বিয়ে করে তখন আমার আব্বার বয়স ছিল প্রায় 40-এর মতো, আর আমার মায়ের বয়স ছিল মাত্র 17। আগের জমানায় এই ধরনের বিয়েগুলো হতো, মানে বিয়ের স্বাদের ক্ষেত্রে বয়সগুলোকে তখনকার মানুষ অত ভালো করে দেখতো না। অনেক বৃদ্ধ মানুষ অনেক যুবতী মেয়েকে বিয়ে করে ফেলতো। যাই হোক, আমার আব্বার সাথে আমার আম্মার ম্যাচিং কোনো সময় হচ্ছিল না। ছোটোবেলায় আমি খুবই ছোট, বাট আমি ওই সময় দেখতাম যে কন্টিনিউ আমার আব্বা আম্মার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া হয়। আমার আব্বা একজন হচ্ছে কাঠের দোকানদার। আমার আব্বা কাঠ দিয়ে বিভিন্ন খাট, দরজা, পালং, চেয়ার, টেবিল এগুলো তৈরি করে। কিন্তু আমাদের নিজস্ব কোনো দোকান নাই। আমার আব্বা হেঁটে হেঁটে গাছ কিনে, আর সেই গাছকে চিরিয়ে দেন সেখান থেকে আমার আব্বা কাঠ দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র বানায়। এভাবে আমি হাঁটিয়ে পাপা করে আস্তে আস্তে বড় হই। আমার কোনো স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমাকে কোনো স্কুলে ভর্তি করানো হয়নি। আমি ছোটোবেলা থেকে আমার আব্বার কাজে সহযোগিতা করি। যদিও আমার আব্বা আমাকে বলতো যে তুই স্কুলে যা, পড়াশোনা কর, কিন্তু আমি একটা ব্যাপার দেখতাম, আমি যদি স্কুলে যেতাম তাহলে আব্বার আমাকে দুজনকে না খেয়ে থাকতে হতো। কারণ আমাদের রান্নাবান্না করার জন্য আমাদের বাসায় কোনো মানুষ ছিল না। যতটুকু রান্নাবান্না করা হতো সব কিছু আমি করতাম। আমার মনে আছে আমি খুব ছোটোবেলা থেকে খুবই চমৎকার রান্না করতে পারি। আমাকে আমার আব্বা শুধুমাত্র একটু একটু করে আমাকে রান্না করা শিখিয়েছে। আমার কোনো আত্মীয় স্বজন আমাকে রান্না করানো শিখায়নি। যাই হোক, এভাবে যেতে যেতে একটা সময় আমি বড় হই। আমার বয়স যখন প্রায় 17 থেকে 18 কাছাকাছি, তখন আমি আমার আব্বার এই সম্পূর্ণ কাজটা আমার নিজের আয়ত্তে নিয়ে নেই। আমার আব্বাকে আমি একরকম ছুটি দিয়ে দেই। আসলে সমস্যা হচ্ছে কি যে আমার আব্বার শরীরও কাজ করার জন্য আর সইতেছিল না। আমার আব্বার অনেক বয়স হয়েছে। আমি আব্বাকে যত বলি যে তুমি একটু রেস্টে যাও, রেস্ট করো, অনেক আগ থেকে আমি আব্বাকে বলতেছিলাম, কিন্তু আব্বা কোনোভাবে রেস্টে যাচ্ছিল না। আমি যখন 17-18 বয়স, তখন আমি 17-18 বছর বয়স, তখন আমি আব্বাকে একরকম জোর প্রয়োগ করে আমি আব্বাকে কাজ করা বন্ধ করাই দিই। তো তখন আমি আমাদের গ্রামের মাঝেই, গ্রামের একটু ছোটোখাটো কয়েকটা দোকান আছে, ওখানে আমি একটা টিন দিয়ে ছোট্ট একটা দোকান দেই। ওই দোকান দিয়ে আমি তখন বিভিন্ন রকমের ফার্নিচারের অর্ডার নিয়ে মানুষের কাছ থেকে আমি সেই ফার্নিচারগুলো বানায় বিক্রি করি। আমাদের সংসারটা মোটামুটি ভালোই যাচ্ছিল। আব্বা তখন রান্নাবান্নার দিকটা আব্বা সম্পূর্ণ নিয়ে নেয়। আব্বা রান্নাবান্না করে আর আমি দোকানে কাজ করি। এভাবে যেতে যেতে প্রায় 5-6 বছরের মতো কেটে যায়। আমার বয়স যখন 23 থেকে 24, তখন আমার আব্বাকে বিভিন্ন মানুষজন বলতেছে যে এভাবে কয়দিন আমরা কাজ করব। আমাকে বলতেছে যে ওর তো একটা ভালো ভবিষ্যৎ আছে, যে দোকান ও দিয়েছে গ্রামে, ওই দোকানে কয়টা বা ফার্নিচারের কাজও পায়। এটা তো এমন না যে শহরের কোনো বড় দোকান। সুতরাং সবাই আমার আব্বাকে বোঝাচ্ছিল যে একটা কাজ করো, ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দাও। তা আব্বা যখন আমাকে বিদেশের কথা বললো, যে সবাই বলতেছে যে তোকে বিদেশ দিয়ে দেওয়ার জন্য, তুই কি বিদেশে যাবি? আমি আমার বাবাকে বললাম যে বাবা, আমার না বিদেশ যেতে ভালো লাগে না। আর বিদেশে গিয়ে মানুষ নাকি অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি বিদেশ চলে যাই তাহলে তোমার কি হবে?
এভাবে যেতে যেতে আরও কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন হচ্ছে মানে দুপুরবেলা, হচ্ছে আমাদের এলাকাতে একজন হচ্ছে একটা বড় মানুষ আছে। বড় মানুষ বলতে ওনাকে সবাই হাজী সাহেব বলে ডাকে। উনি আগে হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান নির্বাচন করেছিল, কিন্তু পাস করে নাই। বাট আমাদের এলাকায় হাজী সাহেব নামে উনি অনেক পরিচিত। ওনার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে নার্গিস। নার্গিস হচ্ছে সেদিন দুপুরবেলা মানে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে বিরিয়ানি দিচ্ছিল, মানে এরকম বিরিয়ানির প্যাকেট দিচ্ছিল। তো বিরিয়ানির প্যাকেট দিচ্ছিল, আমাকেও বিরিয়ানির প্যাকেট দিল। তো আমাকে দেওয়ার পর আমি কিন্তু মেয়েটাকে চিনি, বাট কখনও তার সাথে আমার ওভাবে কথা বলা হয়নি। আমার দোকানের সামনে এসে যখন আমাকে বিরিয়ানির প্যাকেটটা দিল, আমি তাকে জিজ্ঞেস করলাম যে বিরিয়ানি খাওয়ার পর তো আমাকে দোয়া করতে হবে, তো আমি কী নিয়ে দোয়া করব? আমার তো জানতে হবে যে আপনি কেন বিরিয়ানি সবাইকে খাওয়াচ্ছেন। তখন মেয়েটা আমাকে বলতেছে যে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি বললাম যে আপনার মায়ের কি হয়েছে? তখন আমি জানতে পারি যে ও যখন অনেক ছোট, অনেক ছোট, ঠিক তখনই তার মা নাকি হচ্ছে মারা যায়। মানে আমি ব্যাপারটা বলে রাখি কীভাবে মারা যায়। কারেন্টে ধরে মারা যায়। আমাদের হয়তো এখন প্রত্যেকটা বাড়িতে আমরা হয়তো আর্থিং ব্যবহার করি, যার জন্য আমাদের মেন সুইচ পড়ে যায় যদি কাউকে কারেন্টে ধরে, বা নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়। কিন্তু অনেক আগে গ্রামের ভিতরে এরকম আর্থিংয়ের ব্যবস্থাগুলো ছিল না। তখন অনেক মানুষ এরকম কারেন্টে ধরে মারা যাইতো, এবং তার মাও যথারীতি কারেন্টে ধরে মারা যায়। তো যাই হোক, আমি তখন মেয়েটার দিকে তাকালাম, তার মনটা অনেক বেশি খারাপ। আমি দেখলাম যে সবাইকে বিরিয়ানি দিল এবং বললো যে আজকে দিনে আমার মা মারা গেছিলো, আমার আম্মার মৃত্যুবার্ষিকী। তো আমি বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে চিন্তা করতেছি, হায় রে, আমারও তো মা আছে। আমার তখন আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে। আমি আসলেই সত্যিকার অর্থে আমার এত বয়স হয়েছে, আমি শুধু শুনেছি যে আমার আব্বার মুখে আমার আম্মা আমার আব্বাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে আমার মায়ের প্রতি আমার একটা ঘৃণা জন্মাইছে, মানে প্রচণ্ড পরিমাণ ঘৃণা। আমার ইচ্ছা যে আমি আর কখনোই আমার মাকে দেখতে যাব না, বা আমি এত বড় হয়েছি আমি ভুলেও একটাবার আমার আব্বাকে জিজ্ঞেস করি না যে আমার মা কোথায়। বাট আমি জানি আমার আম্মার বাড়ি ছিল হচ্ছে খুলনাতে আমার আম্মার বাড়ি ছিল। আর আমার আব্বাও তখন খুলনাতে কাজ করতো। খুলনাতে কাজ করার সুবাদে আমার আব্বার সাথে আমার আম্মার সম্পর্ক হয়। খুলনার একটা বড় দোকানে আমার আব্বা হচ্ছে ফার্নিচারে কাজ করতো। যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তো আমার মেয়েটার প্রতি আমার খুব মায়া লাগলো যে ও আসলে আমাকে যখন তার মায়ের কথাগুলো বললো, আমি তখন দেখলাম যে তার চোখের পানিগুলো একরকম টলমল করতেছিল। এর পরের দিন আমি কি করি, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি প্রতিদিন বিকালবেলা হচ্ছে মাগরিবের একটু আগে, যখন হচ্ছে শেষ বিকালের সূর্যটা যখন হচ্ছে একটু একটু করে পশ্চিমের আকাশে ডুবে যায়, সেই সময়টা আমার মনটা কেমন জানি উদাস হয়ে যায়। আমি যতই কর্মব্যস্তর মধ্যে তার থাকি না কেন, সেই সময় আমি খোলামেলা কোনো জায়গায় হাঁটতে চলে যাই, যেখানে অনেক বেশি নীরব জায়গা, মানুষের বসতি নাই, মানুষের কোনো রকম কলরব নাই, শুধুমাত্র পাখির কলরব আর মাথার উপরে বিশাল আসমান। ঠিক মাগরিবের ওই মুহূর্তটাতে আমি ওরকম কোথাও হাঁটতে চলে যাই। তো এরকম করে সেদিন যখন আমি হাঁটতে হাঁটতে গেলাম, অনেকটা দূর যাওয়ার পর আমি দেখলাম যে আমাদের এখানে একটা ছোট্ট খাল আছে। খালের পাড়ে আমি দেখলাম যে কোনো একটা মেয়ে বসে আছে, দূর থেকে দেখা যাচ্ছে যে কেউ একজন বসে আছে। তো আমি সচরাচর এই সময় এখানে কাউকে বসে থাকতে দেখি না, সবাই মোটামুটি এই সময় আসলে কেউ আসে না এই জায়গাটার মধ্যে। তো আমি যখন দেখলাম যে একটা মেয়ে বসে আছে, আমি হাঁটি করে একটু একটু করে তার সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখতেছি যে আমাদের হচ্ছে হাজী সাহেবের মেয়ে নার্গিস বসে আছে। আমি তাকে যাই পিছন থেকে বললাম যে কে গো এখানে? তো নার্গিস পিছনে ফিরে পিছনের দিকে তাকিয়ে বলতেছে যে আমি নার্গিস। তাই আমি বললাম যে আপনি এখানে কেন বসে আছেন? তখন আমাকে বলতেছে, আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ও বলতেছে আমাকে। তাই আমি বললাম যে হ্যাঁ বলেন। তো বলতেছে যে আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? একটু রাগান্বিত হয়েও কথাটা বললো। আমি তখন তাকে বললাম যে লজ্জা শরমের কথা কেন আসতেছে, আমি এমন কি করেছি যে লজ্জা শরম পেতে হবে? তখন মেয়েটা আমাকে বলতেছে যে আমি আপনার এত ছোটো হবো, আপনি সবসময় আমাকে এরকম আপনি করে বলেন কেন? আপনি করে শুনতে না আমার খুব বিরক্ত লাগে। আমি বলি তাহলে কি বলে ডাকবো? তো বলে যে আমি যেহেতু আপনার ছোটো, আমাকে তুমি করে ডাকবেন। তাই আমি বলি আচ্ছা আমি কি তোমার সাথে এখানে একটু বসতে পারি? তো মেয়েটা বলে ঠিক আছে বসেন না, প্রবলেম কি? তো আমি বসলাম। বসার পর আমি জিজ্ঞেস করতেছি যে তোমার মনটা কেন খারাপ, আমাকে একটু বলা যাবে? তো মেয়েটা আমার দিকে তাকায় বলতেছে যে আমার মন খারাপের আমি কাউকে কারণ জানাতে চাই না। তখন আমি বললাম যে দেখো, আমার কাছে মনে হয় যে সেদিন যখন তুমি আমাকে বিরিয়ানির প্যাকেট দিয়েছিলা, তখন তুমি যখন বলেছিলা যে তোমার মায়ের কথা, বিশ্বাস করো আমার সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই, আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি এটা আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কেন এত কষ্ট হচ্ছিল, কেন আপনার মা নাই? তখন আমি তাকে বললাম যে তোমার মা তো মরে গেছে দুনিয়া ছেড়ে, কিন্তু আমার মা আমার আব্বাকে আর আমাকে 6 বছরের একটা ছোট বাচ্চাকে রেখে আমার আম্মা হচ্ছে অন্য একটা পুরুষের সাথে চলে গেছে। তখন আমার দিকে খুব আফসোস করে তাকায়, তাহলে কি আপনার মাকে আপনি ঘৃণা করেন? আমি বললাম মাকে ঘৃণা করি কিনা আমি সেটা খুব ক্লিয়ার জানি না, তবে কেমন
কেমন জানি আমার মায়ের কথা মনে হলো, শুধু আমার মাকে মানে আমার মনে হয় যে আমি ঘৃণা করি, আর দুনিয়ার অন্য মাদেরকে আমি ঘৃণা করি না। তখন মেয়েটা বলতেছে যে তার মাকে ঘৃণা করে সে কখনো আমার সাথে বসতে পারে না, এটা বলে ও উঠে চলে যাচ্ছিল। দেন আমি থেকে পিছন থেকে ডাক দিলাম যে প্লিজ যেও না, আমার একটা কথা শোনো, আমার একটা কথা শোনো। তখনও দাঁড়ানোর পর আমি বলতেছি দেখো, দুনিয়ার সব মাগুলো যদি ভালো হইতো তাহলে তো কোনো নারী আর দোজকে যাইতো না, কারণ প্রত্যেকটা মহিলাই তো কারো না কারো মা, তাই না? তখন আমার কথাটা শোনার পর ও বলে যে যাই হোক, মা যতই খারাপ হোক মাকে খারাপ বলতে নাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরেকটু বসো, আমি তোমার সাথে কথা বলি। তুমি এটা আরেকটু বসার পর আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি। আমার এত ভালো লাগে তার সাথে কথা বলতে, মানে আমি ঠিক বলে বুঝাইতে পারবো না। যাক, এভাবে কথাবার্তা শেষ করে আমি বাসায় চলে আসি, আর ও ওদের বাড়িতে চলে যায়। বাসায় আসার পর আব্বা যথারীতি রান্নাবান্না করে। আমার আব্বা সেদিন হচ্ছে মানে সিম দিয়ে শিং মাছ রান্না করে। তখন একটু শীতকাল ছিল, মানে শীতকালই ছিল, মোটামুটি শীত চলতেছিল। তো শিং মাছের সাথে হচ্ছে শিং মাছের সাথে হচ্ছে সিমের তরকারি আমার অসম্ভব ভালো লেগেছিল, একেবারে পেট ভরে খেয়েছি। খেয়ে আমি কী করলাম, আমাদের এখানেই হচ্ছে পুকুর পাড় আছে আমাদের ঘরের পাশেই। তো পুকুর পাড়ে গিয়ে আমি বসে আছি, আর বসে বসে মেয়েটার কথা চিন্তা করতেছি যে হাইরে, আমার যেমন কপাল পরা মেয়েটাও ঠিক তেমনি কপাল পরা। কিন্তু একটা ব্যাপার আমি বলে রাখি, হাজী সাহেব কিন্তু অনেক বড়লোক মানুষ, আমাদের এলাকাতে উনি কিন্তু অনেক বেশি বড়লোক, অনেক টাকা পয়সার মালিক, অনেক জায়গা সম্পত্তির মালিক। যাই হোক, এভাবে যাওয়ার পরে আমি আমি আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে নার্গিসটা কিন্তু দুই বোন, ওই কিন্তু বড়, আর ওর একটা ছোটো বোন আছে। তো যাই হোক, এভাবে হচ্ছে যাওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি কি করলাম যে ওদের ওখানে হচ্ছে মানে আমি আমার দোকান থেকে কিন্তু নার্গিসদের বাসা খুব বেশি দূরে না, এখান থেকে মোটামুটি খুব বেশি দূরে না, দেখাই যায়। তো পরে আমি কি করলাম, এর পরের দিন যখন আমি দোকান করতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে একটাবার নার্গিসদের বাসার দিকে যাব, গিয়ে তার সাথে একটু কথা বলে আসবো। তো তার সাথে কথা বলার জন্য যখন আমি তাদের বাড়ির গেটের দিকে যাই, আমি তখন দেখতে পাই যে হাজী সাহেব বাসা থেকে বের হওয়ার পরে হাজী সাহেব আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে তুই এখানে? তাই আমি বললাম যে আমি আসছিলাম হচ্ছে মানে আপনারা নাকি ফার্নিচার বানাবেন। তো বলে যে কই, আমি তো কাউরে বলি না যে আমি ফার্নিচার বানাবো। তাই আমি বললাম যে আমার আব্বাই তো বললো যে আপনারা নাকি ফার্নিচার বানাবেন। তো উনি বলতেছে যে না, ফার্নিচার বানানোর কোনো ইচ্ছা আমার নাই, আর আমি ফার্নিচার বানানোর কথা তোর আব্বাকে বলি নাই। ঠিক এই মুহূর্তে নার্গিস পিছন থেকে এসে বলতেছে, আব্বা উনি তো তোমাকে মিথ্যে বলতেছে। আমার তখন গলাটা শুকিয়ে যায়, আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই, বলে আল্লাহ না জানে, কারণ হাজী সাহেব কিন্তু আমাদের এলাকার অত্যন্ত খারাপ মানুষ, মানে উনি যথেষ্ট রাগী এবং বদমেজাজি একটা মানুষ। আমি চিন্তা করি না জানি নার্গিসের সামনে উনি আমাকে আজকে থাপ্পড়ে দিয়ে বসে। যখন নার্গিস বললো যে বাবা উনি আপনার কাছে মিথ্যে বলতেছে, তখন হচ্ছে হাজী সাহেব আমার নার্গিসের দিকে তাকে বলতেছে, কি মিথ্যে বলতেছে তুই বল। তখন নার্গিস বলতেছে উনি আসলে খাবারের জন্য আসছে আমাদের এখানে, আর আপনাকে দেখা ভয় পাইয়া বলতেছে যে ফার্নিচার বানানোর জন্য আসছে। তখন আমাকে হাজী সাহেব জিজ্ঞেস করতেছে, কিরে আমার বাড়ি কি হোটেল, তুই খাইতে আসছিস? নার্গিসকে বলতেছে তুই কি ওকে দাওয়াত দিয়েছিস? তো বলতেছে আব্বা এই ছেলেটা আমার মতো এতিম, তুমি কি জানো না? এটা শোনার পরে হাজী সাহেব আমার দিকে একটু অন্যরকম নজরে তাকে একটু মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলে, উনি একটু বড় নিঃশ্বাস ফেলে উনি চলে যায়। তখন নার্গিস আমাকে ঘরের দিকে টাইনে নিয়ে যায় বলে যে আপনি বসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। তা আমি বসলাম, বসার পরে সে আমাকে খাবার দিল, আমি পেট ভরে খেয়েছি। আমার হচ্ছে টমেটো দিয়ে ঝোল করা হয়েছিল, তারপর হচ্ছে ছোটো মাছ ফ্রাই করা হয়েছিল, তারপরে 2টা ভর্তার আইটেম ছিল, অসম্ভব ভালো লেগেছে, আমি পেট ভরে খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা নার্গিস, তুমি কীভাবে বুঝলা যে আমি তোমাদের এখানে খাবার খাওয়ার জন্য আসছি, তুমি কীভাবে বুঝলা? তখন আমার দিকে তাকে বলতেছে যে দুপুরবেলা একটা মানুষ যখন একটা মানুষের বাড়িতে আসে তখন সে হয়তো খাওয়ার জন্যই আসে, আর আমি তো জানি যে আপনাদের বাড়ি অনেক দূরে, আপনি দোকান থেকে সেই পর্যন্ত পায়ে হেঁটে যাবেন, এই জন্য হয়তো আমাদের বাসায় খাওয়ার জন্য আসছেন। আর সেদিন আমি আপনাকে বিরিয়ানি খাওয়াইছিলাম না, হয়তো বিরিয়ানির টেস্ট অনেক ভালো ছিল। তাই আমি বললাম যে বিরিয়ানির চেয়েও কিন্তু আজকের এই ভর্তা ভাজিগুলো অসম্ভব সুন্দর হয়েছে, বিশেষ করে এই টক ডালটা যেটা হচ্ছে টক টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমি তখন চলে আসি, অ্যান্ড চলে আসার পরে সেদিনই আমি হচ্ছে বিকালবেলা আবারও সেম সময় সেই হচ্ছে গোধূলি সন্ধ্যায় আমাদের এই খালের পাড়ে হাঁটতে যাই। যখন যাই আমি দেখি একেবারে সেম জায়গার ভিতরে সেদিনও নার্গিস বসে আছে। তো আমি বসে যাচ্ছি, তাকে দূর থেকে আমি দেখি চিনে ফেলছে। আমি যথারীতি তার কাছে গেলাম, তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছি যে নার্গিস, আমি সবসময় দেখি যে তুমি এইভাবে গম্ভীর এখানে সবসময় বসে থাকো, কারণটা কি আমাকে বলো তো, তোমার কি মনটা খুব বেশি খারাপ? তখন সে আমাকে বলে যে আমার না এই ব্যাপারগুলো নিয়ে মন খারাপ মন ভালো ব্যাপার নিয়ে কার সাথে কথা বলতে ইচ্ছে করে না।
কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তার সাথে বসে যাই, বসে আমি তাকে জিজ্ঞেস করতেছি যে দেখো তোমারও তো মা নাই, আমারও মা নাই, তাই না? তাহলে মানে এত মন খারাপ করার কী আছে? কারো মাই তো এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে না। তো আমাকে বলে আমি আমার নিজের জন্য চিন্তা করি না, চিন্তা করি আমার ছোটো বোনটার জন্য। আমার মা, আমার ছোটো বোনটা যখন আমার মায়ের দুধ খায়, ঠিক আমার মা কিন্তু তখনই মারা যায়। আমার ছোটো বোনটা কিন্তু মায়ের দুধও পায় নাই। আর ও এখন মানে আমি খুব খেয়াল করে দেখি যে ও মায়ের জন্য অনেক বেশি মন খারাপ করে থাকে। তো আমি বলি যে তোমার মায়ের জন্য যদি তোমার ছোটো বোন মন খারাপ করে থাকে, সে তো আর ছোটো না, অ্যান্ড তুমি আর সে তো প্রায় 1 বছরের মানে বড়, ছোটো, তোমার চেয়ে 1 বছরের মাত্র ছোটো। তুমি তাকে বুঝিয়ে বলো, অ্যান্ড বললে হয়তো সে মানে বুঝবে। যাই হোক, কথা বলতে বলতে তখনও আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি বললাম যে আমি কি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? তো বলে হ্যাঁ পারেন। আমি বললাম যে আমাকে কি তুমি করে ডাকতে পারো না? তখন আমাকে বলতেছে যে তুমি করে আমি কেন ডাকবো? আপনি কি আমার ছোট মানুষ? ছোটোদেরকে না তুমি করে বলে। আমি বলি ছোটো ছাড়া প্রিয় মানুষদেরকেও কিন্তু তুমি করে বলা যায়। তখন মেয়েটা আমার দিকে একটু বড় বড় চোখ করে তাকায়, আমাকে বলে যে প্রিয় মানুষ মানে? আমি বললাম যে মানে আমার কাছে মনে হয় কি যে মানে আমি আসলে কথাটা এইভাবে বলতে চাইনি, বাট আমি সরি যে আসলে এইভাবে কথাটা আমার মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমি তো তোমার থেকে অনেক বেশি সিনিয়র হব না, সুতরাং তখন আমাকে বলতেছে কি বললেন? আপনি আমার চেয়ে অনেক বেশি বড়, কেন বলেন যে আমি আপনার সিনিয়র না? মানে আপনি আমার সিনিয়র না। তখন আমি বলতেছি যে নার্গিস, যত যাই হোক আমি না তোমার মুখ থেকে তুমি করে ডাকতে আমার কাছে শুনতে অনেক বেশি ভালো লাগে। তুমি কি প্লিজ আমাকে একটু তুমি করে ডাকবা? তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে ডাকবো। তো তারপর থেকে সে আমার সাথে তুমি করে কথা বলে। তুমি করে কথা বলতে বলতে আমরা সেদিন অনেকক্ষণ ধরে কথা বলি, অ্যান্ড কথার সবচেয়ে মানে মূল টপিকস ছিল তার ছোটো বোনকে নিয়ে। ওর ছোটো বোনের জন্য ও অনেক বেশি টেনশন করে, ছোটো বোনের জন্য ওর মনটা সবচেয়ে বেশি খারাপ হয়ে থাকে। এরপর থেকে আমার ওর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, মানে একদম মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। এরপর থেকে আমি আর দুপুরবেলা বাসায় খাবারের জন্য আসি না। আব্বা আব্বু সেটা নিয়ে আমার সাথে রাগারাগি করে। আমি প্রত্যেক দিন কী করে ওদের ঘরের পিছনে যাই। তখন নার্গিস কী করে আমাকে টিফিন বক্সে করে খাবার দেয়। আমি খাবারটা খেয়ে এর পরের দিন আবার সেম টিফিন বক্স নিয়ে এভাবে যাই, গিয়ে ওকে আমি টিফিন বক্সটা দিয়েও আমাকে আবার নতুন করে খাবার দেয়। এভাবে আমাদের সম্পর্কটা প্রায় অনেক দিন ধরে কেটে যায়। যাওয়ার পরে একদিন ওদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, মানে লাইক হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ওদের কোনো পরিচিত চাচাতো বোন বা এরকম কারো বিয়ে হবে। আমি আসলে ওদের সাথে কী সম্পর্ক সেটা জানি না, বাট ওই বিয়ের সময় রাতের বেলায় ওরা ডেক সেট বাজায়। মানে আমি যখন দোকান বন্ধ করি, দোকান বন্ধ করার পরে আমি দেখতেছি যে ডেক সেট বাজাইতে আছে অনেক সাউন্ড দিয়ে এবং খুবই সুন্দর সুন্দর গান বাজতেছে। তো আমি কী করলাম, আমি সেদিন হচ্ছে একটু দুষ্টমি করেই মানে ওই বিয়ে বাড়িতে গেলাম। আমার সাথে কেউ যায় নাই, আমি একাই গেলাম। বাট ওই বিয়ে বাড়িতে গিয়ে আমি যেটা দেখতেছি, ওই ডেক সেটের সাথে সাথে নার্গিস নাচতেছে। মেয়েটাকে এত সুন্দর লাগতেছে, আমি আসলে মুখে বলে শেষ করতে পারবো না। ও আসলে যেমন লম্বা ছিল তেমন ফর্সা ছিল, অনেক সুন্দর ওর মুখমণ্ডলটা ছিল, মানে ওর মুখের মধ্যে অন্যরকম মায়া ছিল। আমার কাছে মনে হয় যে 1000 মেয়ের মাঝে যদি দাঁড়া করানো হয় তাহলে সবাই বলবে যে নার্গিস হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। অসম্ভব সুন্দর ওর চেহারাটা, অসম্ভব সুন্দর। আমি একটু ওর প্রসঙ্গে বলতে গেলে আমি বলে রাখি, বাংলাদেশের চিত্রনায়িকা পপি, মানে পপি আগের চেহারা, এখনকার চেহারা না। ধরেন আজ থেকে মানে পপি যখন সিনেমাতে প্রথম এসেছিল তার চেহারাটা যেরকম ছিল, ঠিক ওর চেহারাটা মানে নার্গিসের চেহারাটা সেম একই রকম মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, ও নাচানাচি করতেছিল, এত সুন্দর লাগতেছিল ওর নাচের মানে নাচটা, আমি আসলে মানে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে আমার মানে আমি সেদিন মনের অজান্তেই তার প্রেমে পড়ে গেলাম। তার নাচ দেখার পর আমার এত ভালো লাগলো। তো সবাই বিয়েবাড়ি থেকে, ওর নাচানাচি শেষ, সবাই বিয়েবাড়ি থেকে চলে যাচ্ছে, বাট আমি ওই চেয়ারে বসে আছি। তখন দূর থেকে নার্গিস আমাকে দেখলে যে আমি বসে আছি, আমাকে এসে বলতেছে যে কী ব্যাপার, তুমি যাবা না? আমি বললাম যে আমি চলে যাব, কিন্তু তোমার নাচটা আমার চোখের সামনে ভাসতেছে। তো বলে কেন, আমি কি খুব সুন্দর করে নেচেছি? আমি বলি দেখো, সিনেমার নায়িকারাও না এত সুন্দর করে নাচতে পারে না। আমি খুবই অবাক হয়ে গেলাম যে গ্রামের একটা মেয়ে এত সুন্দর করে কীভাবে নাচতে পারে। আচ্ছা তুমি কি আমাকে একটা কথা বলবো, তুমি কোথাও নাচ শিখেছিলা? ও আমাকে বলো আমি কোথাও নাচ শিখি নাই, কিন্তু আমি ভালো নাচতে পারি, এটা হচ্ছে আমার ক্রেডিট, এটা বলেও চলে যায়। বাট আমি ওর চলে যাওয়ার পিছনের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, রাত প্রায় 1টা পর্যন্ত আমি ওখানে বসে থাকি। 1টার পরে আমি কি করি, বাসায় চলে আসি। এরপর থেকে আমি প্রতিদিন বিকালবেলা ওই নদীর পাড়ে মানে ওই খালের পাড়ে গিয়ে বসে থাকি যে নার্গিস আসবে, আমি নার্গিসের সাথে আমার ভালোবাসার কথা বলবো। কিন্তু এরপর থেকে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। মানে আমি যতই নার্গিসকে রিকোয়েস্ট করি যে প্লিজ তুমি একটু মানে খালের পাড়ে আসো, আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু কোনোভাবেই খালের পাড়ে আসে না। বাট ও আমাকে প্রত্যেক দিন কিন্তু খাবার দিয়ে যাচ্ছে। যখন খাবার দিতে আসে তখন আমি তো আর বলি যে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি খালের পাড়ে আইসো, কিন্তু ও আর খালের পাড়ে আসে না। এভাবে প্রায় 1 সপ্তাহ মতো কেটে যায়। 1 সপ্তাহ মতো কেটে যাওয়ার পরে আমি একদিন আর খাবার নিতে
যাই না, মানে আমি আর দুপুরবেলা ওই দিন রাগ করেই খাবার নিতে যাই না। যখন খাবার নিতে যাই না তো ওই দিনে হচ্ছে কি ও খালের পাড়ে আসে, আমি বিকেলবেলা যখন ঘুরতে যাই আমি দেখি যে ও খালের পাড়ে বসে আছে, আমাকে দেখে ও ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি কিন্তু ওকে দেখছি, দেখে আমি ওর কাছে যাই নাই, আমি কিন্তু যাই নাই, পরে ও নিজে আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমি ওর কাছে গেলাম। তো আমাকে বলতেছে যে আজকে খাবারের জন্য যাও নাই কেন দুপুরবেলা? তাই আমি বললাম যে মানে ইচ্ছে করতেছে না, যে একটা মানুষকে একটা রিকোয়েস্ট করবো, আমার রিকোয়েস্টটা শুনতেছে না, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তখন আমাকে বলতেছে কী রিকোয়েস্ট, মানে কী রিকোয়েস্ট করেছো আমার কাছে? আমি বললাম যে আমি তো তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি তখন ও বলি যে ভালো লাগে মানে এটা কেমন রিকোয়েস্ট? আমি বললাম যে না সরি, আমি তোকে বলছিলাম যে খালের পাড়ে আসার জন্য, তুমি তো আসো নাই, এই জন্য রাগ করছিলাম। তো বলে যে আচ্ছা ঠিক আছে বসো। তো পাশাপাশি বসলাম, বসার পর আমাকে বলতেছে আমাকে খালের পাড়ে দাওয়াত দিয়ে আনা হচ্ছে কেন? হ্যাঁ, আমার জন্য কি রান্না বান্না করা হয়েছে? আমি বললাম যে আমি খালের পাড়ে তোমাকে একটি স্পেশাল কথা বলার জন্য প্রত্যেক দিন ডাকি। তো বলে স্পেশাল কথাটা কি ঘরের পিছনে বলা যায় না? আমি বললাম ধুর, ঘরের পিছনে কেমন ময়লাযুক্ত একটা জায়গা, ওখানে দাঁড়িয়ে এত চমৎকার কথাটা বলতে ইচ্ছে করতেছিল না। আচ্ছা তুমি আমাকে বলো, নামাজ পড়ার জন্য তো মসজিদে যেতে হয় তাই না? সুন্দর জায়গাগুলোতে মনের ভিতর থেকে অন্যরকম ফিলিংসের জন্ম হয়। আর আমার কাছে মনে হচ্ছিল যে জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানেই মানে আমার মনের কথাটা বলার জন্য পারফেক্ট একটা জায়গা। তখন সে আমাকে বলে যে কি বলবা তাড়াতাড়ি বলে ফেলো, আমি কিন্তু আর আমি এইখানে আমি আর আসবো না। তো আমি বললাম যে কেন, তুমি এখানে কেন আসবা না? ও আমাকে বলে যে আমার মা বলতেছে যে মানে সরি আমার আব্বা বলতেছে, আব্বার কাছে নাকি কে বলছে আমি খালের পাড়ে গিয়ে সন্ধ্যার সময় বসে থাকি, আর এখানে নাকি অনেক ভূত পেতনি আছে, অনেক ভূতেরা আছে, তো যে কোনো সময় আমি যেহেতু একটা মেয়ে মানুষ আমাকে ভূতে ধরতে পারে, এই জন্য আমাকে আব্বা নিষেধ করছে, আমি আর এখানে আসবো না। আজকে আমি আসছি শুধুমাত্র তোমার কারণে, কারণ তুমি দুপুরবেলা খাবার আনতে যাও না। তখন আমি কোনো কিছু মানে এক্সকিউজ না করে আমি তাকে সোজা সাপটা বলে দিলাম যে নার্গিস, আর কেউ জানুক বা না জানুক আমার মনটা জানে, আর তুমি তো জানো যে আমি তোমাকে কতটা পছন্দ করি। তখন আমার নিচের দিকে তাকায় থাকে, আমি তারে বলি যে নার্গিস, আমি জানি এই সুযোগ আর সময়টা কখনোই আসবে না, আমি জানি আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা কখনো বলতে পারবো না, আমি জানি যে আমি যদি কখনো তোমাকে ভালোবাসার প্রস্তাব করি তুমি সেটাতে কখনো রাজিও হবা না, তাই আমি অনেক ভয়ে ভয়ে আছি, কিন্তু তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। তখন আমার দিকে তাকিয়ে বলতেছে তুমি কি আমাকে ভালোবাসো? আমি তখন বললাম যে আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো বলে তুমি আমার কোন জিনিসটাকে ভালোবাসো বলো তো? আমি তখন একটু চুপ হয়ে গেলাম, মানে আমি খুঁজে পাইতেছি না, সে যেমন সুন্দর তেমনি হচ্ছে তার গুণ, মানে আমি কোনটা রেখে কোনটা বলবো, বা মানে আমি এক্স্যাক্টলি আসলে বলতে পারতেছি না যে আমি তাকে কেন ভালোবাসি। যখন আমি বললাম যে আমি না সত্যি জানি না যে আমি তোমাকে কেন ভালোবাসি, তখন নার্গিস আমাকে বলতেছে দিস ইজ দ্য ট্রু লাভ। আমি বললাম মানে? পরে বলতেছে কেউ যদি কাউকে ভালোবাসে আর সেই ভালোবাসার যদি কোনো রিজন না থাকে, কোনো কারণ না থাকে, তবে সেটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আমার কাছে মনে হয় যে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো। তারপর থেকে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমাদের কথা হবে, বাট আমি এখানে আর আসতে পারবো না, তুমি একটা কাজ করবা, তুমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে তুমি আমাদের বাসার এদিকে ওদের ওইদিকেই একটা একটা পার্ক বলি না, ওইখান দিয়ে হচ্ছে মানে মানুষ যাতায়াত করে বসার জন্য একটা সুন্দর জায়গা আছে, মানে এটা হচ্ছে মাদ্রাসার পাশে। আমাকে বলতেছে যে মাদ্রাসার পাশে তুমি একটু আসবা, তোমাকে দেখবো, প্রতিদিন নামাজ পড়ে চলে আসবা। আমি একটা ব্যাপার বলে রাখি, আমি কিন্তু কখনোই ফজরের নামাজ পড়তাম না ওই সময়, বাট ওর সাথে দেখা করার জন্য আমি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তাম। ফজরের নামাজ পড়ে যথারীতি আমি বিকেলবেলা ওর সাথে মানে সকালবেলা ওর সাথে ওইখানে আমি দেখা করতাম। এরকম করতে করতে কীভাবে জানি ব্যাপারটা আমার আব্বার কানে চলে আসে। আব্বা একদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি শুনলাম যে তুই নাকি এরকম হাজি সাহেবের মেয়ের সাথে সকালবেলা গিয়ে ওদের বাড়ির পেছনে বসে থাকিস। আমি তখন খুব ভয় পেয়েছি। আমি বললাম যে হ্যাঁ আব্বা বসে থাকি, তো কী হয়েছে? আমি কিন্তু আমার আব্বার কাছে কখনো মিথ্যে বলি না, আমি আব্বার কাছে সব কিছু সত্য বলি। তখন আমার আব্বা আমারে বলতেছে তুই হাজি সাহেবের এই ছোটো মেয়ের মানে মেয়েটা একদম মানে ও কিন্তু অনেক বেশি বড় ছিল না, আমি ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম। ওই কিন্তু পড়াশোনা করে না, ওর পড়াশোনা করতে ভালো লাগে না, আর বলতে ওর মা নাই, তো এই জন্য সবসময় মন খারাপ করে থাকে। ও যদি পড়াশোনা করতো তাহলে ওর ছোটো বোনটা হচ্ছে গিয়ে ক্লাস 8-এ পড়ে, তার মানে ও ক্লাস 9 কি 10-এ পড়তো এরকম। তো আমি আব্বারে বলতেছিলাম যে আব্বা মানে আমি একদিন আব্বা ইচ্ছা করে বলতেছিলাম যে আব্বা হাজি সাহেবের মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় কি আমি তাকে বিয়ে করব। তখন আমার আব্বা আমার মুখের দিকে, তখন কিন্তু আমার মোটামুটি বয়স হয়ে গেছে, আমি কিন্তু প্রায় তখন 25-এর উপরে আমার বয়স, প্রায় 25 না 26-27 মতো। তো তখন হচ্ছে ওর বয়সটা অনেক ছোট, ও কিন্তু তখন আমার হিসাবে অনেক ছোট। তখন আমার আব্বা বলতেছে যে মানে কম বয়সী মেয়েকে বিয়ে করে আমার কি অবস্থা হয়েছে সেটা তো তুই নিজের চোখে দেখেছিস তাই না, আর তোর বয়সের সাথে এই মেয়ের অনেক বয়সের ডিস্টেন্স, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হাজি সাহেবের মেয়ে। হাজি সাহেবকে আমাদের অত্র এলাকার প্রত্যেকটা মানুষ অনেক ভালো করে চিনে, সুতরাং এমন কিছু করিস না যেটার জন্য আমি এলাকাতে মুখ দেখাতে না পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাজি সাহেব যদি কখনো জানতে পারে যে তার মেয়ের সাথে তোর রিলেশন আছে, তাহলে হাজি সাহেব তোর দোকান ভাঙিয়া তোরে আর ব্যবসায়ী করতে দিবে না।
আব্বার কথাটা শোনার পর আমি খুব গম্ভীরভাবে চিন্তা করতে লাগলাম যে আসলেই তো কথাটা ঠিক, ও আমার আব্বা তো মিথ্যে বলে নাই। এরপর থেকে 2-3 দিন যাওয়ার পরে আব্বা আমাকে সেই প্রথমে যে আমাকে বিদেশ যাওয়ার কথা বলছিল, আব্বা আমাকে আবারও প্রেশার দিচ্ছে বিদেশ যাওয়ার জন্য। মানে আব্বার মনে অনেক বেশি ভয় ঢুকে যায় যে আমি হাজী সাহেবের মেয়েদের সাথে সম্পর্ক করি। এটা যদি কখনও হাজী সাহেব বা তার পরিবার জানতে পারে, তাহলে ওরা আমার আব্বাকে বা আমার অনেক ক্ষতি করে ফেলবে। আব্বা কিন্তু হাজী সাহেবকে অনেক ভালো করে চেনে। তখন আব্বা আমাকে বলতেছিল যে তুই বিদেশ চলে যা, তোর এখানে থাকার দরকার নেই, তুই বিদেশ চলে যা। বিদেশে যাওয়ার জন্য আব্বা আমাকে একরকম ডিপলি প্রেশার দিচ্ছিল, মানে অন্যরকম প্রেশার। আমি তখন আব্বার কথা শুনি না। আব্বা কী করে, আইসা দোকান বন্ধ করে দেয়, দোকানপাট ভাঙচুর করে বন্ধ করে দেয়। আব্বা একরকম পাগলামি শুরু করছে। আমি কোনোভাবে আমার আব্বাকে বুঝিয়ে দিতে পারতেছি না, আব্বার একটাই কথা, তুই বিদেশ চলে যেতে হবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখলাম, আমি বিদেশ চলে যাব। কিন্তু আমি যে বিদেশ যাব, আমাকে বিদেশটা কে নিয়ে যাবে? আমি তো কাউকেই চিনি না। তখন আমার আব্বা হচ্ছে আমাদের এলাকারই একজন লোক আছে, উনি আবার হচ্ছে বিদেশে লোক পাঠায়। ওনার সাথে কথা বলে, কথা বলার পর ওই লোকটা বলে যে ওনার কাছে নাকি বাহারাইনের একটা ভিসা আছে। তো বলতেছে যে বাহারাইনের একটা ভিসা আছে, ভিসাটা অনেক ভালো, মালিকও অনেক ভালো, যদি বাহারাইনের ভিসা যদি আমি ওকে নিয়ে যেতে পারবো, কিন্তু টাকা লাগবে। তো টাকা কত লাগবে? তখন উনি বলতেছে যে 5 লাখ টাকা লাগবে। তা আমাদের পরিবারে 5 লাখ টাকা তো দূরের কথা, 50,000 টাকাও ওই সময় জোগাড় করা সম্ভব না। আমি আমার আব্বারে বললাম যে আব্বা, 5 লাখ টাকা তুমি কোথায় পাবা? শুধু শুধু পাগলামি করে লাভ আছে? দোকানদারি করে যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে তো আমরা বাপ বেটা ভালোই চলতে পারতেছিলাম। আমার আব্বা বলে যে এটা ভালো চলা বলে না, এটাকে ভালো চলা বলে না। তোর একটা ভবিষ্যৎ আছে, তুই বিদেশ যাবি, টাকা পয়সা ইনকাম করবি। আমাদের কিন্তু তখন ঘর ছিল না। আমার আব্বা বলতেছে যে তুই একটা ঘর দিবি, ওই ঘরে আমরা থাকবো, সুতরাং তুই বিদেশ যা। আব্বা প্রেশার দিচ্ছিল, প্রচুর পরিমাণ প্রেশার দিচ্ছিল, বাট আমি রাজি হচ্ছিলাম না। তো রাজি হচ্ছিলাম না দেখে আব্বা একরকম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমি আর মানে ইয়েকেও বুঝাইতে পারতেছিলাম না। আমাকে সেম কথা আমার নার্গিসও বলতেছে যে বাবাজি তো বলতেছে তুমি বিদেশ চলে যাও। তখন আমি নার্গিসকে বলতেছিলাম যে আমি যে বিদেশ চলে যাবো, আমি বিদেশ গেলে তো তোমার বিয়ে হয়ে যাবে। ও আমাকে বলে যে বিয়ে হবে না, আল্লাহর উপরে ভরসা রাখো, তুমি বিদেশ যাও। ও আমাকে এগুলো বলে। যখন আমাকে এই কথাগুলো বলে, তখন আমি একটা পর্যায়ে আমার বাবার কথা রাজি হই। রাজি হওয়ার পরে আমাদের ওই এলাকার লোকের সাথে কথাবার্তা বলে আমি তখন আমার প্রায় 3 থেকে 4 মাসের সব কিছু কমপ্লিট হয়ে যায়। আমার পাসপোর্ট করি। আমি পাসপোর্ট করার পরে টাকা জমা দিই, আমি পাসপোর্ট খুব ইমিডিয়েটলি করি। 3 দিনের মাঝে আমি পাসপোর্ট করি, অনেক টাকা দিয়ে, প্রায় 15,000 টাকা দিয়ে আমি 3 দিনে পাসপোর্ট করি। কারণ মানে পাসপোর্ট তখন উনি বলেছিল যে ভিসাটা রেডি আছে, পাসপোর্ট দিলে ভিসাটা লেগে যাবে। তো যাই হোক, যথারীতি আমার ভিসাটা লাগে। ভিসাটা লাগার পরে আমি সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি কুষ্টিয়া থেকে আমার আব্বাকে নিয়ে ঢাকা জি আন্তর্জাতিক বিমানবন্দরে আসি। বিমানবন্দরে আসার পরই বিমানবন্দর থেকে আমার ফ্লাইট হয়। তখন বিমানবন্দরের নাম ছিল কিন্তু জি আন্তর্জাতিক বিমানবন্দর। ওখান থেকে ফ্লাইট হওয়ার পরে আমি সরাসরি বাহরাইনে চলে যাই। বাহরাইনে যাওয়ার পরে বাহরাইনের আমার জীবনের সম্বন্ধে আমি একটু বলে রাখি। বাহরাইনে যখন আমি প্রথমত যাই, আমাকে কিন্তু যেই কাজে নেওয়া হয়েছিল, মানে ওরা কিন্তু আমাকে বলেছিল যে আমাকে হোটেলের কাজ এবং স্যালারি অনেক ভালো, সব কিছু ঠিকঠাকই বলছিল। কিন্তু ওখানে যাওয়ার পর আমি দেখতেছি যে আমার হোটেলের কোনো কাজ না। আমার কাজ গিয়ে লাইক ক্লিনার, হোটেল ক্লিনার, বা তাও আবার ক্লিনার যে বাইরে, হোটেলের ভিতরে না, বাইরে পরিষ্কার করতে হয় রাস্তা। হোটেলের পাশে যে রাস্তা, ধরেন একটা মানুষ একটা টিস্যু ফেলছে রাস্তার মধ্যে, এই টিস্যুটা আমাকে পরিষ্কার করতে হয়, টিস্যুটা ফেলতে হয়। কাজগুলো ছিল এরকম। তো আমার এই কাজগুলো আমার খুব খারাপ লাগতো। আর খারাপ লাগতো সবচেয়ে বড় কথা যারা মিডল ইস্টে থাকেন, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন বা এই সব কান্ট্রিতে যারা থাকেন, তারা হয়তো আমার দুঃখটা বুঝবেন। ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ রোদ পড়ে, জুন জুলাইয়ে এত রোদ পড়ে যে মানুষ যেন সিদ্ধ হয়ে যায়। বাট এই রোদের ভিতরে আমাকে বাইরে কাজ করা লাগতো। আমি কোনোভাবেই ধরেন একটু ছায়ার মধ্যে গিয়ে দাঁড়াইলাম, একটু বসলাম, তখন যে সুপারভাইজার আছে, সুপারভাইজার এসে গালাগালি শুরু করে যে তুই রোদে এখানে দাঁড়ায় আসিস কেন, ওইখানে যা। এবং সুপারভাইজার ছিল কেরালা, ইন্ডিয়ান কেরালা। আপনারা যারা বিদেশে আছেন তারা জানেন ইন্ডিয়ান কেরালা মানুষগুলো কেমন হয়। তো যাই হোক, এভাবে আমার বিদেশের দিনগুলো কাটতেছে, আমি প্রচুর পরিমাণ কষ্ট পাইতে আছি। তো একদিন হলো কি যে আমার যিনি মালিক ছিল আর কি, হয়তো হোটেলের মালিক বা হোয়াট এভার কী হবে আমি জানি না, উনি সম্ভবত ওনার ওয়াইফকে নিয়ে বা আমি মেয়ে দেখলাম, আই ডোন্ট নো এটা ওনার আসলে ওয়াইফকে নিয়ে আমার গাড়ি দিয়ে যাচ্ছিল। তো গাড়ি দিয়ে যখন যাইতে, বাট গাড়ি দিয়ে ওঠার সময় আমি দেখলাম যে মেয়েটা যে ওনার সাথে যে মানুষটা ছিল, সে যে একটা ড্রেস পরছে, ড্রেসটা আসলে অনেক লম্বা ছিল, একেবারে পিঠ, অনেক লম্বা ড্রেসগুলো হয় না যে মেয়েরা ঘাগরি টাইপের যে ড্রেসগুলো পরে, ঘাগরির মতো অনেকটা লম্বা। তখন আমি দেখলাম উনি যখন ওই মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠলো, মেয়েটাও ফ্রন্ট সিটে, সামনের সিটে বসলো, উনি ড্রাইভিং সিটে বসলো। বসার পরে যখন গাড়িটা স্টার্ট দিয়ে টান দিল, আমি দেখলাম যে মেয়েটার জামার অনেকটা অংশ দরজার বাইরে, এটা একদম চাকার সাথে লেগে যায় অবস্থা। তখন আমি কী করলাম, দৌড় দিয়ে গিয়ে সামনে দিয়ে গাড়ি সিগন্যাল দিলাম। সিগন্যাল দেওয়ার পরে গাড়ি উনি থামানোর পর আমি সালাম দিলাম যে স্যার আসসালামু আলাইকুম। আমার গায়ে কিন্তু সিকিউরিটির পোশাক পরা, আমি যে হোটেল ক্লিনার, আমার গায়ে কিন্তু ক্লিনারের পোশাক পরা আছে।
তা আমি বললাম যে স্যার কিছু মনে করবেন না, ম্যাডামের হচ্ছে এরকম কাপড় বাইরে মানে ঝুলে আছে, বাইরের দিকে ঝুলে আছে। তখন উনি কী করে গাড়ি থেকে নামে দেখতে পাই যে আল্লাহ ঠিক আছে, মানে অনেকটা কাপড় বাইরে লেগে আছে এবং যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারতো। তখন উনি আমাকে বলে যে তোমার নাম কি? তখন আমি বলি যে আমার নাম হচ্ছে গোলাম মোস্তফা। জিজ্ঞেস করে কোথায়, আমি বললাম যে আমার বাড়ি বাংলাদেশ। তো আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি অনেক ভালো মানুষ, আমাকে কিছু দিরাম দেয় আমাকে, উনি কিছু অর্থ দেয়। দেওয়ার পর আমাকে বলে যে মানে যিনি সিকিউরিটি মানে সুপারভাইজার আমাদের যে ছিল তাকে ডাকতে বলে। তো আমি ডাক দিয়েছি, ওনারা ডাকি, উনি আসার পর সালাম টালাম দিয়ে তো উনি অবাক, আমাকে বলতেছে তুই ইদার কিউ আয়া, মানে আমাকে হিন্দিতে বলতেছে যে ইদার কিউ আয়া। তো আমি বলতেছি যে মানে আমাকে ডাকছে ওরকমভাবে তাকে বলি। বলার পরে উনি হচ্ছে কী করে ইয়ের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে। মালিকের সাথে কী কথা বলে আমি আসলে তখন এরাবি অতটা ভালো বুঝি না, এরাবিক ভাষা বুঝি না, এরাবিক ভাষায় কথা বলার পরে মালিক তো চলে যায়। তখন ওই মানে কেরালা লোকটা আমার পিঠে থাপ্পড় দিয়ে বলতেছে শালা তোর তো কপাল খুলে গেছে। আমি বললাম যে কী কপাল খুলছে? উনি আমাকে বলতেছে যে তুই আজকে থেকে ভিতরে কাজ করবি। আমি বলি তাই? বলে হ্যাঁ। যাই হোক, আমার লাইফে একটু প্রমোশন হয়, আমি আমার আব্বাকে ফোন করে বলি, আব্বা যথেষ্ট খুশি হয় কথাটা শোনার পর। এরপর আমাকে হোটেলের ভিতরে কাজ দেওয়া হয়। হোটেলের ভিতরে কাজ করলে আমি একটু বলে রাখি, সেখানে আমার লাইক হচ্ছে মানে রুম পরিষ্কার করতে হয়, মানে গেস্টের যে রুমেরা থাকে আবাসিক হোটেলে ওখানে রুম পরিষ্কার করতে হয়। বাট এত টাকা এখানে আমি আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। ধরেন একটা কাস্টমার আসছে, আমি যদি তাকে ভালো করে সার্ভিস দেই, তাকে ঠিকমতো খাবার দাবার করাই, তাকে সেবা যত্ন করি, তাহলে সে যাওয়ার সময় আমাকে অনেক বেশি টাকা দিয়ে যায়। আর বিশেষ করে আমাদের হোটেলটাতে বেশিরভাগ ইউরোপিয়ান, আমেরিকান, কানাডান লোকজন আসতো, কারণ আমাদের হোটেলটা ছিল একেবারে বিচের পাড়ে। তো এখানে পর্যটকের পরিমাণটা অনেক বেশি ছিল। আমি হয়তো অনেকেই বিশ্বাস করবে না, আমি মানে প্রায় এক মাসে আমি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকারও বেশি ইনকাম করতাম। এত পরিমাণ টাকা আমি ইনকাম করতাম। এবং অনেক সময় দেখা যেত যে হোটেল রুমের ভিতরে স্বর্ণ গয়না পড়ে থাকতো, ডয়ারের ভিতর অনেক স্বর্ণ, আমি অনেক স্বর্ণ বাড়িতে পাঠাইছি। মানে আমার যথারীতি আমার দিন ফিরে যায়। মাত্র 6 মাসে আমি অনেক টাকা ইনকাম করে ফেলি, অনেক টাকা। একটা পর্যায়ে আমি আমার আব্বাকে টাকাগুলো পাঠাই, আমি আব্বাকে বলেছি আব্বা তুমি একটা ঘর দাও, ঘরের কাজ দৌড়ি। তো তখন আমার আব্বা করে কি, আমার আব্বা ঘরের কাজ ধরে মোটামুটি আমাদের একটা ঘর হয়, ঘর বানায়। আমি 2 বছর পর্যন্ত এখানে থাকি। আমি 2 বছরের ভিতরে 2 বছরের টাকা দিয়ে আমি সুন্দর করে সুন্দর একটা ঘর দিয়ে ফেলে। অ্যান্ড ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমার আব্বা বলতেছে যে বাড়িতে বিয়ে শাদি কর, আমাকে বাড়িতে যাওয়ার জন্য আব্বা বলে। তো যথারীতি 2 বছর লাইক 5 থেকে 6 মাস, 2.5 বছর হবে। 2.5 বছর পরে আমি তখন বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার পরে আমার আব্বা তো ভীষণ খুশি আমাকে পেয়ে, অনেক সবাই মানে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক খুশি, কারণ আমি অনেক গরিবের ছেলে ছিলাম। মানে এত কম সময়ে আমার ভিতরে এই পরিবর্তন, এটা কেউ চিন্তাই করতে পারে নাই, কারণ আমি অনেক বেশি টাকা ইনকাম করছি। এটা একদম সত্য কথা যে মানে অনেক বেশি টাকা ইনকাম করছি। এটা আসলে মানুষ বড় বড় জায়গায় গিয়েও মানে এত টাকা ইনকাম করতে পারে না। আর আমি কাস্টমারদেরকে অনেক সম্মান করতাম, আর কাস্টমাররা বলতো যে আমার চেহারার মধ্যেই নাকি অনেক মায়া। আমাকে লিটল বয় বলে ডাকতো। মানে আমাকে দেখলে, আমার বয়স কিন্তু বেশি, বাট আমাকে দেখলে মানে বেশি বয়স্ক মনে হইতো না। মানে আমার চেহারার ভিতরে একটা কচি মায়া একটা ভাব ছিল। তো যাই হোক, বাড়িতে আসার পরে মোটামুটি ঘর দুয়ার হলো, সব কিছু কমপ্লিট হলো। তখন আমি আমার আব্বাকে বলতেছিলাম, আমি একদিন হচ্ছে ঘরের দুয়ারে বসে আব্বা তখন মেয়ে দেখতেছিল। তখন আমি আব্বাকে বলতেছিলাম, আচ্ছা আমি একটা ব্যাপার এখানে রেখে গেছি। আমার কিন্তু বিদেশে যাওয়ার পরে আর মানে প্রথম 2-3 মাস হচ্ছে আমি মোটামুটি নার্গিসের সাথে কথা বলছি। এরপরে নার্গিসের মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, নার্গিসের মোবাইলের সিমটা বন্ধ হয়ে যায়। এরপর আমার আর নার্গিসের সাথে কথা বলা হয়নি। তারপর আমি কিন্তু আর নার্গিসের ব্যাপারটা আমি সম্পূর্ণ সাইড নিয়ে নিয়েছি। বাংলাদেশে আসার পর আমি আমার বাবাকে বললাম যে বাবা, তুমি তো জানো যে আমি নার্গিসকে অনেক পছন্দ করতাম, মানে হাজি সাহেবের মেয়েকে, তুমি কি একটু হাজি সাহেবের সাথে কথা বলে দেখবা? আমার আব্বা বলতেছে, মানে তুই কি পাগল হয়ে গেছিস? হাজি সাহেব কি কখনো তার মেয়েকে আমাদের কাছে বিয়ে দিবে? আমি বললাম যে আব্বা, মানে তুমি তো একটু বলে দেখতে পারো, হয়তো দিতেও পারে। হাজি সাহেবের যদি মায়া লাগে, ভালোবাসা লাগে, হাজি সাহেব দিতেও পারে। হাজি সাহেব তো মানুষ হিসেবে খুব বেশি খারাপ না, তাই না? তখন আমার আব্বা বলে যে তুই বলতেছিস, আমি বলতে পারি, কিন্তু মানে আমার কাছে মনে হয় না যে এটাতে মানে হাজি সাহেব রাজি হবে। তাই বললাম যে ঠিক আছে, হাজি সাহেব রাজি হোক বা না হোক সেটা পরের ব্যাপার, তুমি তো একটু বলো। তো এরপর আব্বা কী করে, আমাদের এলাকার হচ্ছে যিনি চেয়ারম্যান ছিল, মানে একদম রানিং যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের সাথে আব্বার একটু মোটামুটি সম্পর্ক ভালো ছিল, কারণ আমি তখন প্রচুর পরিমাণ টাকা পয়সা পাঠাইতাম, সব মানুষের সাথে আব্বার রিলেশন ভালো। তো যথারীতি আব্বা ওই চেয়ারম্যানের কাছে গিয়ে তখন আমার কথাটা বলে যে আমার ছেলে মোস্তফা এরকম হাজি সাহেবের মেয়েটাকে পছন্দ করতেছে। এখন আমি যদি প্রস্তাবটা নিয়ে যাই, হাজি সাহেব তো হয়তো রাগ করতে পারে। তো ভাই আপনি যদি একটু মানে হাজি সাহেবের সাথে কথা বলতেন, তাই আমাদের এলাকার চেয়ারম্যানকে বলার পর আমার আব্বা চেয়ারম্যান বলতেছে যে আর কোনো সমস্যা নাই ভাই, আপনার ছেলে তো এখন আমাদের এলাকাতে একেবারে উজ্জ্বল নক্ষত্র, মাত্র 2 থেকে 2.5 বছরে সে যে যা করছে এগুলো আসলে চিন্তা করার মতো না। তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি কথা বলবো। হ্যাঁ, আমি হচ্ছে মানে ওই হাজি সাহেবের সাথে কথা বলবো। এটা বলার পর আমার আব্বা চলে আসে। এর পরের দিন আব্বা যখন আবার চেয়ারম্যান অফিসে যায়, তখন আমার হাজি সাহেব মানে চেয়ারম্যান বলতেছে যে আপনি বসেন, হাজি সাহেবের সাথে আমার কথা হয়েছে। তো আমার আব্বা বলে যে কী
কথা হয়েছে? তো বলে যে আমি হাজী সাহেবকে সব কিছু বলছি, তো ছেলেটাকে তো আপনার ছেলেকে তো আমি হাজী সাহেবকে বললাম যে এই ছেলে তো আপনাদের বাসার পাশেই তার আগে পানির স্তরের দোকান ছিল, তো ছেলেটা তো অনেক ভালো, তার মা নাই, একটা মাত্র বাবা, তার কোনো ভাই বোন নাই, ছেলেটা তো অনেক ভালো, ছেলেটারা যদি আপনার মেয়েটাকে বিয়ে দেন ছেলেটা অনেক মানে ছেলেটা আপনার মেয়েটাকে অনেক সুখে রাখবে। আমি হাজী সাহেবকে মোটামুটি আমার সাধ্যমতো আমি বুঝাইছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ হাজী সাহেব আপনার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আবে এই সুখের সংবাদটা বাসায় নিয়ে বাসায় বলতে মানে বলার জন্য আবে একদম মিষ্টি কিনে নিয়ে চলে আসে। আইসা আমাকে বলে যে তুই আগে মিষ্টি খা, পরে কথা বলতেছে। আমি তখন আমাদের বাসার বারান্দায় বসে আছি, আব্বা আমাকে মিষ্টিতে, আমি মিষ্টি খাই। খাওয়ার পর আমি বললাম যে কী এমন খবর যে আগে মিষ্টি খাইতে হবে? আব্বা বলে যে হাজী সাহেব কিন্তু তোর সাথে নার্গিসের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আমি তখন বাসায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা আনন্দিত হয়েছে, কতটা খুশি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সারা দুনিয়ার সব সুখ যেন আমার মনের ঘরে সে দখল করেছে। আমি এতটা খুশি হই, আমি সাথে সাথে এর পরের দিন শুক্রবার ছিল, আমি শুক্রবারে 15 কেজি মিষ্টি আমার মসজিদে দেই, আমাদের এলাকার মানুষজনকে মিষ্টি খাওয়াই, যেমন সবাইকে আমি মোটামুটি যারা পরিচিত ইমাম সাহেবকে গোপনে বলি, যেহেতু মাত্র রাজি হয়েছে এখনও তো অনেকটা বাকি আছে। ইমাম সাহেবকে বললাম যে আপনি একটু দোয়া করবেন, মানে আমার মনের বাসনা যাতে পূরণ হয়ে এটা দোয়া করবেন। অনেকে প্রশ্ন করেছিল যে মিষ্টি কেন দিয়েছে, মিষ্টি দেওয়ার কারণ কি? ইমাম সাহেব বলল যে মিষ্টি দেওয়ার কারণটা গোপনীয়, আপনারা কিছুদিন পরে জানতে পারবেন, শুধু ওর মনের বাসনাটা যাতে পূরণ হয়, আল্লাহ যাতে ওর মনের নেক বাসনাগুলো পূরণ করে, এই জন্য আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তো সবাই গ্রামের মানুষ আমার জন্য দোয়া করলো আলহামদুলিল্লাহ। তারই 3 দিন পরে পারিবারিকভাবে নার্গিসের সাথে আমার বিয়ের ঠিক হয়। অ্যান্ড ঠিক হওয়ার পরে আমরা একেবারে ধুমধাম করে সারা এলাকার মানুষকে জানিয়ে শুনি আমি নার্গিসকে বিয়ে করি। যাক, আমার বিয়ের সাথে কমপ্লিট হওয়ার পরে নার্গিস আমাদের বাড়িতে থাকে। আমি যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলাম, আমি প্রায় 3 মাস 3.5 মাসের মতো আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে 3 মাস 3.5 মাসের মতো থাকি, আর আমি আরও বেশি থাকতে পারতাম, বাট আমার ওই চাকরিটা তো অনেক এক্সপেন্সিভ, হয়তো আমার জায়গায় মালিক অন্য কাউকে সেট করে ফেলবে। এই জন্য আমি কী করলাম যে আমি বললাম যে না, আমি আর বেশি দিন থাকবো না। আমার ছুটি কিন্তু ছিল 5 মাসের। আমি 3 মাস 3.5 মাস 20-25 দিনের মতো থাকার পর আমি আবারও তখন আমার আব্বা বলতেছিল যে নার্গিসকে ওদের বাড়িতে রেখে যাওয়ার জন্য। তাই আমি বললাম যে আমি নার্গিসকে যদি ওদের বাড়িতে রেখে যাই বাবা, তাহলে তোমার কী হবে? তো আব্বা বলে যে নার্গিস মাঝে মাঝে এসে আমাকে দেখে যাবে, আর আমি তো আমার রান্নাবান্না করতে পারতেছি, আমার খাওয়া দাওয়া আমি করতে পারতেছি, তাইলে প্রবলেম কি? মেয়েটা ওর যেহেতু মা নাই, ওর বাবার সাথেও থাকুক, ওরা ভালো থাকবে, ওরা 2 বোন একসাথে থাকবে। তখন কিন্তু ওর ছোটো বোনটাও মোটামুটি অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, কথাবার্তা সব কিছু কমপ্লিট হওয়ার পরে কী করে ওইখানে ও চলে যায়। আমি যখন বিদেশে চলে আসবো তখন আমি কী করি, ওকে ওর বাবার কাছে দিয়ে আসি। ওর বাবার সাথে মানে ওর বাবার বাড়িতে থাকতেছে, সব কিছু মোটামুটি ভালোই চলতেছে। আমি বিদেশে আসছি, আমি টাকা পয়সা ইনকাম করতেছি, তখন কিন্তু আমি অনেক ভালো টাকা ইনকাম করি, মানে অনেক আগে যেরকম ইনকাম করতাম সেম ইনকাম করি। কিন্তু তখন আমি আসার সময় নার্গিসের নামে একটা অ্যাকাউন্ট করে আসি, কারণ ওকে তো আমার খরচের টাকা দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আগে যে আব্বার অ্যাকাউন্টে টাকা দিতাম, এই ব্যাপারগুলো জানতে পারছে। ও আমাকে বলে যে তুমি বাবার অ্যাকাউন্টে টাকা দাও, অ্যাকাউন্টে তো টাকা পড়েই থাকে, তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে সেই টাকাগুলো দিয়ে আমরা হয়তো জমি রাখতে পারবো। ধরো জমি বন্ধক রাখলাম, জমি হোসানি রাখলাম, মানে হোসানি বলতে গ্রামের ভাষায় বলে, আর শুদ্ধ ভাষা 1 বছরের জন্য মানে লিজ নেয় একজনের জমি, এরকম জমি লিজ নিতে পারি। এরকম করে আমি কিছু টাকা চালাচালি করে তোমার টাকাগুলোকে আমি মানে বেশি করতে পারি। আব্বার কাছে টাকা দিয়ে রাখো, আব্বার অ্যাকাউন্টে টাকা পড়েই থাকে। তখন আমি ব্যাপারগুলো আমার আব্বাকে বললাম, আমার আব্বা বলতেছে বৌমা তো ঠিকই বলছে, নার্গিস তো আর দূরের মেয়ে না, ও তো আমাদের ঘরেরই মেয়ে, আর ও তো তোর বউ, আর তো আমাদের পাশাপাশি বাসা, আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখিস, আমি তো টাকা চালতে পারি না। তখন কিন্তু আমার আব্বা অনেকটা উইক হয়ে যায়, মানে উইক বলতে মানে আমার আব্বা তখন কিন্তু হাঁটাচলা করতে পারে না, একেবারে ঘর বইটা হয়ে যায়। আমাদের এখানে আরেকটা কাজের মেয়ে বলবো না আমি, আমাদের মানে পাশাপাশি বাড়ি, ওই মেয়েটা আমার আব্বার দেখাশোনা করে, অ্যান্ড মাঝে মাঝে নার্গিস এসে আব্বাকে দেখাশোনা করে যায়। এইভাবে চলতেছে। এইভাবে যেতে যেতে প্রায় 5 বছরের মতো কেটে যায়। কারণ আমার তখন টাকা পয়সা, আমি এত বেশি টাকা ইনকাম করতেছিলাম, তখন আমাকে নার্গিস, আমার আব্বা সবাই বলতেছিল যে মানুষের ইনকাম তো আর সারা জীবন থাকে না, তাই না? মানুষের ইনকাম আর সারা জীবন থাকে না, একটা মানুষ একটা সময় ইনকাম করে আরেকটা সময় খরচ করে। তো এখন যেহেতু তোর ইনকামের সময়, তাহলে এখন বাংলাদেশে আসার অতটা দরকার নাই। নার্গিস তো আসেই, নার্গিস তো আমি সব কিছু দেখতেছি, তুই একটা কাজ করতে টাকা পয়সা ইনকাম কর। টাকা পয়সা ইনকাম করার পরে তখন মোটামুটি সব কিছু খুব ভালোভাবে চলবে। তারপরও আমি চিন্তা করতেছিলাম যে আমি বাড়িতে যাব, বা 5 বছর পর আমি এরকম একটা প্ল্যানিং করার পরে আমাদের এখানে কিন্তু নার্গিসদের বাড়ির পাশে কিন্তু একটা মাদ্রাসা আছে। তো একদিন যখন নার্গিসের সাথে আমার কথা বলার পরে নার্গিস বলতেছে, জানো একটা ছেলে
ছেলেকে দেখে না আমার অনেক মায়া লাগছে। তো ছেলেটা, আমি বললাম যে কোন ছেলে দেখে তোমার মায়া লাগছে? ছেলেটা অনেক বড়, মাদ্রাসায় পড়ে, ও কিন্তু মাদ্রাসায় ক্লাস 10-এ পড়ে। তো ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কিন্তু ছোট না। তো আমি বললাম যে তো তোমার মায়া লাগছিল কেন? বলে যে ছেলেটা দেখলাম যে ছেলেটা বসে বসে কান্না করতেছে। আমি বললাম যে মানে তুমি কীভাবে দেখছো? বলে যে আমাদের ওইখান থেকে তো মাদ্রাসা দেখা যায়, দেখলাম যে মাদ্রাসার পাশে ছেলেটা বসে বসে কাঁদতেছে। আমি কৌতূহল বশত ছেলেটার কাছে গেলাম। কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কেন কান্না করতেছে? ছেলেটা বলতেছে তার মায়ের কথা নাকি মনে পড়তেছে। তো আমাকে বললো যে তার নাকি মা নাই। তো আমাকে বলতেছে দেখো ছেলেটা আমার মতো অসহায়, ওর মা নাই। তাই আমি বললাম যে তাহলে ও বলতেছে আমি কি ছেলেটাকে আমাদের বাড়িতে রেখে দিব? তাই আমি বললাম যে তোমাদের বাড়িতে রেখে দিবা, তাহলে তো ভালোই হয়, খারাপ কি, তোমাদের বাড়িতে থাকুক। তখন আমাকে বলে যে তুমি একটু আব্বাকে বুঝিয়ে বলো। তো ওর আব্বার সাথে আমাকে কথা বলে দেয়। আমি ওর বাবাকে বলি যে ছেলেটা যেহেতু মানে ও এতিম, ওর বাবা নাই, আর যেহেতু নার্গিস আমাদের বাড়িতে রাখতে চাচ্ছে, তাহলে ছেলেটাকে আমাদের বাড়িতে রেখে দেন, লজিং মাস্টার হিসেবে থাকবে, প্রবলেম কি? তাও উনি বলতেছে যে আমার তো ছোটো কোনো বাচ্চা কাচ্চা নাই, লজিং মাস্টার হিসেবে থেকে কী করবে? আমি বললাম দেখেন আমার ওয়াইফকে আর হচ্ছে আমার শালিকে কোরআন পড়াবে ছেলেটা, তো কারণ ওরা তো আমার ওয়াইফ আর আমার শালি তো আর অতটা কোরআন পড়তে পারে না ভালো করে, তো ছেলেটা কোরআন পড়াবে, অন্তত কোরআন পড়ানোর জন্য ছেলেটাকে আমাদের বাসায় রেখে দেন। যখন আমি আমার শ্বশুর কাছে রিকোয়েস্ট করি, তখন একটা পর্যায়ে আমার শ্বশুর বলে আচ্ছা ঠিক আছে, তাইলে যেহেতু কোরআনের কথা বলছো, তাহলে কোরআন পড়াবে, ছেলেটা থাকুক। এভাবে ছেলেটা থাকতেছে। আমার তখন প্রায় 7 বছর, আর 2 বছর কাটে, 7 বছর হয়ে যায়। 7 বছর হয়ে যাওয়ার পরে আমার এত কষ্ট লাগে, আমি বাড়িতে যাওয়ার জন্য একদম ফুল প্রিপারেশন নিয়ে নিই যে আমি বাড়িতে যাব। তখন আমার আব্বা ওই সময় আমাকে বলতেছে যে আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, যে মানে অনেক বড় একটা জায়গা আছে, অনেক বড় জায়গা, একদম মেইন রোডের পাশে। আমার আব্বা বলতেছে যে এই জায়গাটা নাকি ওরা বিক্রি করবে, তো তোর কাছে যদি টাকা থাকে তুই এই জায়গাটা কিনে ফেল। এই জায়গাটা যদি কিনতে পারিস তাহলে এখানে হচ্ছে তুই একটা সুয়া মিল দিবি। সুয়া মিল বলতে আমি আপনাদেরকে শুদ্ধ ভাষায় বলি, যেখানে কাঠকে কাটা হয়, হ্যাঁ, কাঠ কাটার জন্য যে মেশিনগুলো হয়, গ্রামের ভাষায় এটাকে সুয়া মিল বলা হয়। যেখানে তুই একটা সুয়া মিল দিয়ে, তাহলে তুই এখান থেকে কাঠ কাটবি, আর কাঠ কাটে তুই এই কাঠগুলা মানে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়ে তুই বিক্রি করবি। আমার আব্বা আমাকে এটা বলতেছিল যে এই ব্যবসাটা অনেক ভালো, তুই কাজ করতে হবে না, তুই লোক রাখবি, লোকেরা কাজ করবে, তো তারপর হচ্ছে এখানে তুই থাকিলে তোকে আর মানে কষ্ট করে আর বিদেশে যেতে হবে, মানে আর বিদেশ যাওয়া লাগবে না। তখন আমি ব্যাপারটাতে চিন্তা করলাম যে আব্বা যে কথাটা বলছে, আব্বা তো মানে কথাটা আমাকে খারাপ বলে নাই, কারণ হচ্ছে যেহেতু আমি এখন হচ্ছে মানে ওইখানে গিয়ে যদি আমি ব্যবসাটা শুরু করতে পারি, তাহলে আমাকে আর আমার বউকে ছেড়ে বিদেশে থাকতে হবে না। আর এটা আমাদের বাড়ির পাশে, জায়গাটা অনেক সুন্দর, একেবারে মেন রোডের পাশে। আমি ট্রাকে করে কাঠ এনে, মানে গাছ এনে, সেই গাছগুলোকে আমি এখানে কাটতে পারবো, অনেক সুন্দরভাবে মিল করব। তো তখন আমি আমার ওয়াইফের সাথে কথা বললাম যে আমার অ্যাকাউন্টে কত টাকা হয়েছে। তখন আমাকে বললো যে আমার অ্যাকাউন্টে তখন প্রায় 35 লাখ টাকার মতো হয়েছে। ও বলেছে 35 লাখ টাকার মতো হয়েছে। তো আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা এই জমির দাম বলে কত? তা আব্বা বলতেছে যে জমির দাম তো অনেক টাকা বলে, জমির দাম তো ওরা প্রায় 70 লাখ টাকার মতো বলে। আমি বললাম যে 70 লাখ টাকা তো অনেক বেশি হয়ে যায়। আব্বা বলে যে এত বড় জায়গায় 70 লাখ টাকা হইলে অত বেশি হয় না। তাই আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু কম সময়ের ভিতরে আনো। আব্বা বলে যে 70 লাখের নিচে ওরা 1 টাকাও দিবে না। তখন আমি বললাম যে আব্বা আমাদের তো এখন এত টাকা নাই, ওই কি আমাকে সময় দিতে পারবে? মানে বেশি না, 3 বছর যদি সময় দেয় তাহলে হয়তো 3 থেকে 4 বছরের ভিতরে আমি টাকা পরিশোধ করে দিব, মানে এখন কিছু বায়না দিয়ে রাখি। তো তখন আব্বা ওই লোকটার সাথে কথা বলে, ওই লোকটা কিন্তু অনেক ভালো, আমার আব্বার সাথে অনেক দিন ধরে পরিচিত, ভালো সম্পর্ক। তখন ওই লোকটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে বলেন কিছু বায়না দিতে, অ্যান্ড বায়না দেওয়ার পরে বাকি টাকা না নিলে ও দেশে এসেই দিবে। তখন আমার আব্বা বলতেছে যে দেখেন 4 বছর লাগবে। তো 4 বছর লাগলে উনি বলতেছে যে ঠিক আছে, যদি 4 বছর লাগে আপনারা এখন বানা দেন, বানা দেওয়ার পরে বাকি টাকা বায়না, মানে তো বুঝেন বায়না দেওয়া হয়। তো বলতেছে যে বাকি টাকাটা কিন্তু ওই 70 লাখ টাকা দিলে হবে না, ও যদি আমাকে 3-4 বছর পরে টাকা দেয়, আমাকে আরও 5 লাখ টাকা বাড়াই দিতে হবে। তখন আমার আব্বা আমাকে এটা বললাম ঠিক আছে, আমি ওনাকে 3-4 বছর পরে টাকা দিলে যদি আমাকে ওনাকে আরও বেশি 5 লাখ টাকা বাড়াই দিতে আমি দিলাম, তাহলে 75 লাখ টাকার ভিতর ওনার সাথে আমার জমির দাম দস্তুর হয়। অ্যান্ড 75 লাখ টাকার ভিতরে আমি আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা উঠে ওনাকে দিয়ে দিই। 5 লাখ টাকা উঠে ওনাকে দিয়ে দিই যে 5 লাখ টাকা নিয়ে নেন, ওনার সাথে এটা জামানত হয়, অনেক লোকের সামনে এটা নিয়ে কথাবার্তা হয় যে ফুল ফাইনালি এটা ওনার কাছে জামানত। তো এরপর আমি চিন্তা করতেছি যে আমাকে তো আর বাকি টাকাটা উপার্জন করতে হবে। তখন আমি কী করলাম, আবার গাদার মতো পরিশ্রম করতে শুরু করলাম। আমি আবারও বাহরাইনে কাজ করতে শুরু করি। কাজ করতে করতে প্রায় আমার তখন প্রায় 11 বছরের কাছাকাছি আমার লেগে যায়। তখন কিন্তু অলরেডি 7 বছর চলে গেছে, 3 বছর 3.5 বছরে মিলাইয়া আমি সম্পূর্ণ টাকাটা জোগাড় করি। জোগাড় করার পরে আমার মোটামুটি প্রায় তখন আমার ওয়াইফের অ্যাকাউন্টে আমার প্রায় 80 লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট হয়ে যায়, 80 লাখ টাকার মতো হয়ে যায়। তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি আর বিদেশ করব না, আমি আমার মালিককে কী করি, মালিককে বলে টলে, তখন কিন্তু মানে আমি আমার ওয়াইফের সাথে কথা বলি যে তোমার অ্যাকাউন্টে তো আমার এই টাকাটা আছে, এখন আমি কী করব, বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে আমি এই ব্যবসা বাণিজ্যটা করবো, ওর সাথে আমার সব কিছু কথাবার্তা হয়। দেন ও আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুমি আসো, কিন্তু তুমি 3 মাস পর আসো, আমাকে 3 মাস পরে আসো।
তো আমি বললাম যে 3 মাস পরে কেন? ও বলে যে 3 মাস পরে আসো, 3 মাস পরে শীতকাল আসতেছে। ও বলে যে 3 মাস পরে শীতকাল আসবে, শীতকাল আসলে অনেক ভালো হবে। আমি বললাম বারে আমি কি ছুটিতে যাইতেছি যে আমাকে শীতকালেই যেতে হবে? আমি গরমকালে গেলে প্রবলেম কি? আমার তো শীতকাল আসবেই। তখনও আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলে না, তুমি শোনো না, আমি তোমাকে বললাম যে তুমি শীতকালে আসো, শীতকালটা আমার অনেক পছন্দের, তুমি শীতকালে আসো। তখন আমার বউ আমাকে এই কথা বললো যে ঠিক আছে আমি শীতকালেই যাব। তো এরপর আমি আর কি করি, 3 মাস পরে আমি হচ্ছে মানে আমাদের বাড়িতে যাই। 3 মাস পরে আমি আব্বার সাথে কথাবার্তা বলি। বাট এরই মাঝে একটা সমস্যা আমি একটু বলে রাখি, মানে 1 সপ্তাহের মতো হঠাৎ করে ওর নাকি মানে ওর গলার মধ্যে নাকি টনসেল হয়। তো গলার মধ্যে টনসেল হওয়ার কারণে আমার ওয়াইফ আমার সাথে কথা বলতে পারে না। আমি যখনই কল দিই আমার শালি আমার সাথে কথা বলে, আমার ওয়াইফের ছোটো বোন আমার শ্বশুর আমার সাথে কথা বলে, কিন্তু ওর গলার মধ্যে টনসেল হওয়ার কারণে ও কথা বলতে পারে না। তখন আমি শালি আর আমার ইয়ের সাথে কথা বলি। আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আমার আব্বা আসে। আমার আব্বা খুবই অসুস্থ। তারপর আমার আরেকটা হচ্ছে আমাদের এলাকাতে একটা ছেলে আর আমার আব্বা আসে। তো এয়ারপোর্টে আমি বের হয়ে আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা কী ব্যাপার, মানে নার্গিস আসলো না, তারপরে হাজি সাহেব আসলো না, বা নার্গিসের একটা ছোটো বোন আছে ওরা কেউ আসলো না। তো আমাকে তো আব্বা বলতেছে যে তুই বাড়িতে আসলে তোর সাথে আমার কথা হবে। তো আমি মানে ব্যাপারটা কিছুই বুঝতেছি না, বাড়িতে গেলে কথা হবে। আমি গাড়িতে অনেকবার জিজ্ঞেস করি যে আব্বা মানে আমাকে বলো। আব্বা বলতেছে তুই বাড়িতে আয়, বাড়িতে আসলে তোর সাথে আমার কথা হবে। তো যথারীতি আমি বাড়িতে গেলাম। অ্যান্ড বাড়িতে যাওয়ার পরে আমি মানে আব্বার সাথে কথা বললাম, মানে একদম বাড়িতে গিয়ে আমি উঠানের মধ্যে বসে আব্বাকে বলতেছি আব্বা তুমি আমাকে এখন বলো। আব্বা বলতেছে আমি পরে বলতেছি। আমি বলি পরে টরে কোনো কথা নেই, তুমি আমাকে এখন বলো। তখন আমার আব্বা আমাকে বলতেছে যে মাদ্রাসার ছেলেটা ওদের বাসায় থাকতো, আমি যে মাদ্রাসার ছেলেটাকে ওদের বাসায় থাকতে বলছিলাম, ওই মাদ্রাসার ছেলেটার সাথে নাকি আমার ভালোবাসার মানুষ আমার বউ নার্গিস নাকি পালায়া গেছে। আমার আব্বা যখন আমাকে কথাটা বললো, আমার কাছে কথাটা গাঁজাখড়ি গল্পের মতো মনে হয়েছে। আমি আমার আব্বাকে বললাম যে আব্বা তুমি কিভাবে কনফার্ম হলো যে মানে ক্লাস 10-এ পড়া একটা ছেলে নার্গিসকে নিয়ে পালায়ে গেছে? তখন আমার আব্বা বলতেছে যে নার্গিসও নাই, এই ছেলেও নাই, আজকে 1 সপ্তাহ ধরে। আমি বললাম আজকে 1 সপ্তাহ ধরে নার্গিস ছেলেটার সাথে পালায়ে গেছে? কই, তুমি তো আমাকে বললো না, আমি তো তোমার সাথে কথা বলতেছি। তখন আমার আব্বা আমার বলতেছে বাবারে আমি তো ঘর থেকে বেরিয়ে হইতে পারি না, আমি তো ঘরেই সারাদিন শুয়ে বসে থাকি। একরকম অ্যাম্বুলেন্সে করে আমি হচ্ছে ঢাকাতে গেছি তোকে আনার জন্য। আমি অন্যদের কাছ থেকে শুনতে পারছি এই ঘটনা। তখন আমি আমার আব্বাকে বলেছি আব্বা তোমার এই কথাটা আমার মোটেও বিশ্বাস হয় না, কারণ যে ছেলেটা ওদের বাসায় লজিং থাকতো, আমি কিন্তু এই ছেলেটার সাথে অনেক কথা বলছি, অনেকদিন আমি তার সাথে ফোনে কথা বলেছি। বাট ছেলেটা আমার কাছে মনে হচ্ছে না যে ছেলেটা এই কোয়ালিটির। ছেলেটার সাথে কথা বলে আমার কাছে ছেলেটাকে অনেক ভালো মনে হচ্ছে। যাই হোক আমি রাতটা কাটাই, সকালবেলা আমি আমার শ্বশুরবাড়িতে যাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে ওদের পরিবার একেবারে সুখের মানে মাতম পড়ে আছে, মানে ওর বাবাও কোনো কথা বলে না, ওর বাবা আমাকে জড়ায় ধরে কান্না করে, ওর ছোটো বোনটা আমাকে জড়ায় ধরে কান্না করতেছে যে মানে ওর বাবা বলতেছে যে বাবা টেনশন করো না, আমরা হচ্ছে আইনিভাবে খোঁজখবর নিতেছি, আমরা হচ্ছে মানে নিয়ে আসবো তোমার ওয়াইফকে তুমি খুব রিসেন্ট পেয়ে যাবা। তখন আমি বলতেছি যে আব্বা এটা কীভাবে সম্ভব? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি কি খাল কেটে কুমির আনছি? আমার আব্বা আমাকে বলতেছে বাবারে তুমি আসলে এটাই করছো, তুমি খাল কেটে কুমির এনেছো। যাই হোক এভাবে আমি আরও 2-3 দিন থাকি। বাট আমার কাছে তখনও বিশ্বাস হচ্ছে না যে এই ছেলেটার সাথেও পালায়ে গেছে। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না, আমার এটা মনেই হচ্ছে না। 3 দিন পর আমি কী করি, ওই মাদ্রাসার মধ্যে যাই, মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিল ওনার কাছে যাই, দুলাল সাহেব। আমি দুলাল হুজুরের কাছে যাই, দুলাল হুজুরকে গিয়ে বলি যে হুজুর আপনাদের মাদ্রাসা, আমি ছেলেটার নাম বলি যে এই ছেলেটা আপনাদের মাদ্রাসায় পড়াশোনা করতো? তো বলে হ্যাঁ আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতো। আমি বললাম যে এই ছেলেটার সাথে নাকি আমার ওয়াইফ পালায়ে গেছে, আপনি কি এই ব্যাপারে জানেন? তো হুজুর আমাকে বলতেছে বাবার এরকম তো কথা শুনছি, কারণ এই ছেলেও 1 রাতের মধ্যে নাই, তোমার ওয়াইফও নাই, তার মানে তো পালায়ে গেছে, তাই না? তখন আমি বলতেছি যে মানে এটা কেমন কথা হইলো, যে আমি তখন খুবই কষ্ট পাই, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমি ওই যে মানে বলতেছি যে ঠিক আছে পালাইয়া কোথায় গেল, আমার টাকা পয়সা তো আমার দরকার নেই, আমার বউটা আমার দরকার, আমি আমার বউটাকে ফিরে পেতে চাই, কারণ আমি তাকে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসার মানুষটাকে আমার দরকার। আমি তখন ওই দুলাল হুজুরের কাছে কান্না করে বলি যে আপনি কি ওই ছেলেটার কোনো ঠিকানা জানেন? তখন ওই দুলাল হুজুর বলে যে ছেলেটার মামু বাড়ির মানে নানু বাড়ির ঠিকানা আমি জানি, ছেলেটা হচ্ছে ওই নানার বাড়িতে থেকে বড় হয়েছে, ওই ছেলেটার তো মানে মা নাই আর বাবা আরেক বিয়ে করছে, যার জন্য সে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো, মানে নানার বাড়িতে থেকে সে বড় হয়েছে। তাই বললাম যে আপনি কি আমাকে নানার বাড়ির ঠিকানাটা দিতে পারেন? তো নানু বাড়ির ঠিকানাটা আমাকে দেওয়া হয়। এর পরের দিন আমি যথারীতি এই ছেলে নানার বাড়িতে যাই। নানার বাড়িতে গিয়ে আমি ওর মামা কিন্তু মোটামুটি একটু ইয়াং টাইপের ছিল, মানে মামার সাথে কথা বলি, মামার সাথে ফ্রেন্ডশিপ করে সুন্দর করে কথা বলি। তখন মামা আমাকে বলতেছে যে মানে মামা কোনো মানে প্রথম দিকে মামা আমার সাথে কথাই বলে না। আমি অনেক রিকোয়েস্ট করার পরে মামা বলতেছে যে আমি তো জানি ও ঢাকাতে পড়াশোনা করে। আমি বললাম ঢাকাতে পড়াশোনা করে মানে? বলে যে ঢাকায় একটা মাদ্রাসাতেও ভর্তি হয়েছে। আমি বললাম মানে ঢাকায় কোন মাদ্রাসায় ভর্তি হয়েছে, আপনি আমাকে ঠিকানা দেন। উনি আমাকে ঠিকানা দেয়, এই ঠিকানা অনুসারে আমি কী করে ঢাকার সেই মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পর ডিয়ার ভিউয়ার্স আমি দেখতে পাই যে ওই মাদ্রাসার মধ্যে
ওই মাদ্রাসার মধ্যে ছেলে পড়াশোনা করে, ছেলেটা আছে। ওকে দেখার পর আমি যেন আসমান থেকে বললাম, আমি তারে যাইয়া সুন্দর করে কথা বললাম যে তুমি কি আমাকে চিনতে পারছো? তো বলে যে আপনার ছবি দেখছি, আপনি কি অমুক, আমাকে নাম বলে। আমি বলি হ্যাঁ চিনতে পারছি। আমি বললাম যে তুমি মানে তুমি আমাদের এলাকা থেকে কেন চলে আসলা? তুমি আর আমি শুনলাম যে আমার ওয়াইফ নাকি, তুমি নাকি আমার ওয়াইফকে ভাগে নিয়ে আসছো। তখন ছেলেটা আমার দিকে তাকে একরকম কান্না করে দেয়, বলে যে আপনি আপনাদের এখানে আমাকে থাকতে দিয়েছেন, আমি আপনাদের এখানে খাওয়া দাওয়া করছি, আমি আপনাদের এখানে ছিলাম, আপনি এটা কীভাবে বলেন যে আমি মানে আমি আপনার ওয়াইফকে নিয়ে পালায়া যাব? আমি বললাম আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে তুমি আমার ওয়াইফকে নিয়ে পালায় চলে আসছো। তাই ও আমাকে বলতেছে যে না, আপনার শ্বশুরই তো আমাকে আপনাদের বাসা থেকে বের করে দিয়েছে, আমাকে বলতেছে যে আজকে রাতের মধ্যে তুমি এখান থেকে চলে যাও। তখন আমার পরীক্ষা হয়ে যায়, আমি আলেম পরীক্ষা দিয়ে ফেলি। আলেম পরীক্ষার পরে উনি আমাকে মানে ওই বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে যথারীতি আমি ওইখান থেকে হচ্ছে আমার নানু বাড়িতে যাই, আর নানু বাড়ি থেকে আমি ঢাকায় চলে আসি। আমি বললাম যে তাহলে আমার ওয়াইফ কোথায়? তখন সে আমাকে বলতেছে আপনার ওয়াইফ কোথায় সেটা তো আমি জানি না। আমি বললাম যে দেখো ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেরকম এতিম আমিও এতিম। আমার এই দুনিয়াতে আমার বাবা আছে, বাট আমার মা নাই। আমি খুব কষ্টে বড় হয়েছি, আমি বিদেশে অনেক টাকা পয়সা আমার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাইছি, আমার ওয়াইফকে এখন আমি খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে একটু হেল্প করবা ভাই। খুব কান্না করি। কান্না করার পরে ছেলেটা আমাকে বলতেছে আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, আপনার ওয়াইফের একটা ফুফাতো ভাই আছে, ওই ফুফাতো ভাইয়ের সাথে আমি দেখতাম যে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, মাঝে মাঝে ফোনে কথা বলতো। আমি বললাম যে ওর ফুফাতো ভাই কোথায় থাকে? তো বলো ওর ফুফাতো ভাই কিন্তু ফ্রান্সে থাকতো, মানে ফ্রান্সে থাকা অবস্থায় ফ্রান্সে ছিল, তারপর উনি বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পর ওনার ওয়াইফ মারা যায়। ওনার ওয়াইফ যখন মারা যায়, ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে উনি কিন্তু আপনার ওয়াইফের সাথে ওনার অনেক ক্লোজ সম্পর্ক ছিল। তখন আমার কাছে আমি একটা ক্লু খুঁজে পাই যে হিয়ার ইজ সামথিং রং। আমি ছেলেটার সাথে কথাবার্তা শেষ করে আমি কী করি, আমি বলি যে তুমি আমার সাথে আমাদের এলাকায় চলো। ছেলেটা বলতেছে যে না, ও আমাদের এলাকায় যাবে না। আমাকে বলেছে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আপনার শ্বশুর, আমি এলাকায় যাব না। আমি অনেক রিকোয়েস্ট করে ও আসে না। আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার মানে প্রত্যেকটা ব্যাপার আমার আব্বাকে জানে যে আব্বা এই ঘটনা এখন কি হইলো। আমি আব্বাকে সব কিছু বলি, সব কিছু বলার পর আমার আব্বা ব্যাপারগুলো চেয়ারম্যানকে ডাকে, চেয়ারম্যানকে সব কিছু বলে। অ্যান্ড চেয়ারম্যানকে বলার পরে এটা আমরা তদন্ত করতে থাকি। অ্যান্ড বেশ কয়েকদিন তদন্ত করার পরে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে আমার ওয়াইফের যেই ফুফাতো ভাই ছিল, তার বউ ছিল, সে কিন্তু একজন ফ্রান্স প্রবাসী, ফ্রান্সে তার গ্রিন কার্ড আছে, সে ওখানকার একদম ফ্রান্সের নাগরিক। তো তার ওয়াইফ যখন মারা যায়, তার ওয়াইফ মারা যাওয়ার পরে আমার ওয়াইফের সাথে নার্গিসের সাথে তার একটা মধুর সম্পর্ক হয়। মধুর সম্পর্ক হওয়ার পরে এই ব্যাপারটা নার্গিস কী করে তার বাবাকে বলে, বা আমাদের হচ্ছে হাজি সাহেবের ব্যাপারটা জানতে পারার পরে হাজি সাহেবকে নার্গিস বলে যে ও তো আমার অ্যাকাউন্টে এই টাকা দিয়ে রাখছে, এখন ও বলতেছে ও যদি বাংলাদেশে আসে তাহলে ওই টাকাগুলো উঠে ওর বাড়ির পাশে একটা জমি কিনবে, সেই জমিতে ও হচ্ছে কাঠ কাটার একটা মিল করবে, কাঠ চিরানোর জন্য মিল বানাবে। তখন কি করে ওর বাবা আর ওর মা মিলে, ওর বাবা আর ওর বোন মিলে খুবই গোপনীয়তা রক্ষা করে ওকে ওর পুপুর বাড়িতে নিয়ে যায়। পুপির বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই পুপির বাড়িতে গোপনে ওকে ওর ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়। এবং ওরা যে বলেছে যে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ ওর ট্রান্সেল আমার সাথে কথা বলবে না, তার মানে ও আসলে এখানে ছিলই না। ওই ছেলেটা ও আমার কাছ থেকে 3 মাস সময়টা কেন নেয়, কারণ ও পাসপোর্ট করে ছেলেটার কাছে পাসপোর্ট দিয়ে দেয়। ছেলেটা হচ্ছে চলে যায়, বিদেশে যায় বিয়ের পরে। বিদেশে চলে যাওয়ার পরে ছেলেটা যথারীতি হচ্ছে ওর ভিসার জন্য ব্যবস্থা করে। তো ভিসার জন্য ব্যবস্থা করে, এখন ওই ভিসাটা হইতে সময় লাগবে 4 মাসের মতো সময় লাগবে। তো এই 4 মাস সময় লাগবে বলে ও আমাকে ফোন করে মানা করছিল যে তুমি এখন আইসো না, তুমি 3-4 মাস পরে আসো, 3-4 মাস পরে শীতকাল আসবে, শীতকালে তুমি বাংলাদেশে আসো। কিন্তু ওর মূল টার্গেট হচ্ছে এরই মাস দিয়ে ওর ভিসা হয়ে যাবে, ও চলে যাবে। এই ব্যাপারগুলো ওদের খুব ঘনিষ্ঠ কোনো আত্মীয়র মাধ্যমে আমি এই ব্যাপারগুলো জানতে পারি, এবং চেয়ারম্যানও ব্যাপারগুলো তদন্ত করে বের করার পরে আমি ওর বাবাকে একদিন যাই, ওর বাবার কাছে গিয়া বলি যে আপনি এই কাজটা আমার সাথে কেন করলেন। উনি তখনও স্বীকার করে না যে ওনার মেয়েকে হচ্ছে ওর ওনার হচ্ছে বোনের ছেলের সাথে উনি বিয়ে দিয়েছে, এটা উনি স্বীকার করে না। আমি যত মানুষের কাছে যাই তখন আমি চেয়ারম্যানকে গিয়া বলি যে চেয়ারম্যান সাহেব আপনি আমার জন্য কিছু একটা করেন অ্যাটলিস্ট, কারণ আমার তো আর এই দুনিয়াতে কেউ রইল না। আমি আজকে প্রায় 12-14 বছরের মতো বিদেশ করেছি, আমার বিদেশের সব টাকা পয়সা সে নিয়ে চলে গেল, আমার তো আর কিছুই করার নাই। আমি এখানে 5 লাখ টাকা জমি কেনার জন্য দিয়েছি, আমার এই 5 লাখ টাকাও মায়ের, আমার এখন ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। চেয়ারম্যান সাহেব প্লিজ আপনি আমার জন্য কিছু একটা করেন। আমি তখন চেয়ারম্যানের হাতে পায়ে ধরার পরে আমি করি। বাট এরপরে কিছুদিন পরে 5-6 দিন পরে একদিন আমাদের বাড়িতে পুলিশ এসে পুলিশ আমাকে থানায় দেখা করতে বলে। আমি যখন পুলিশের সাথে থানায় দেখা করতে যাই তখন পুলিশের আমাকে বলা হয় যে আপনার নামে জিডি করা হয়েছে,
আপনার নামে জিডি করা হয়েছে, আপনার নাকি আপনার ওয়াইফকে শারীরিকভাবে নির্যাতন করতেন, নির্যাতন করার কারণে আপনার ওয়াইফ নাকি মানে আত্মহত্যা করেছে নাকি পালায়া গেছে, আপনার ওয়াইফের কী হয়েছে জানি না, আপনার শ্বশুর থানায় এসে আপনার নামে জিডি করে গেছে। আপনি আপনার ওয়াইফকে খুব রিসেন্ট বের করে দেন, যদি বের করে না দেন তাহলে আপনার নামে আইনিভাবে মামলা হবে। আমি তখন বলতেছিলাম যে আমি যখন এগুলো বলতেছিলাম তখন উনি মানে যিনি থানায় ওসি ছিল উনি একদম চুপ হয়ে গেছে। উনি চুপ হয়ে আমাকে বলতেছে যে দেখেন এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারা পারিবারিকভাবে ব্যাপারটা মিটিয়ে আনেন। মানে উনি আগে জিডিটা এই কারণে করে রাখছে যে যেহেতু আমার নামে আগে একটা জিডি করা আছে, এরপরে আমি যদি মামলা করি তাহলে আমার মামলাটা অতটা স্ট্রং হবে না, কারণ আগেই তো আমি আগেই দোষী হয়ে আছি। আমি চেয়ারম্যানের সাথে আসি, চেয়ারম্যানকে আমি সবগুলো ব্যাপার খুলে বলি, বাট সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে চেয়ারম্যান আমাকে হাজী সাহেবের মেয়েকে বিয়ে করাইছে, যে চেয়ারম্যান আমার সাথে এত মধুর সম্পর্ক ছিল, যে চেয়ারম্যান আমার আব্বাকে এত ভালোবাসতো, যে চেয়ারম্যান আমার গার্ডিয়ান হিসেবে ছিল, সেই চেয়ারম্যান মুহূর্তের মধ্যে চোখটা উল্টিয়ে নেয়। চেয়ারম্যান আমাকে বলতেছে যে দেখো তোমার ওয়াইফ তো চলেই গেছে, কাউকে কেউ বিয়ে করে ফেলক, কেউ কিছু করে ফেলক, এটা নিয়ে তুমি আর কোনো বাড়াবাড়ি করো না, হাজী সাহেবের মান সম্মান আছে, এটা নিয়ে তুমি আর কোনো কথা বললো না। আমি বলি যে হাজী সাহেবের মেয়ে, হাজী সাহেব নিজে দাঁড়ানো থাইকা মেয়েকে তার বোনের ছেলের কাছে বিয়ে দিয়ে সে এলাকাতে প্রচার করে বেড়াচ্ছে তার মেয়ে পালায়ে গেছে, এতে তার মান সম্মান নষ্ট হয় না। আর আমি যদি বলি যে আমি এখন যদি মূল কথাটা বলি তাহলে তার মান সম্মান নষ্ট হবে, তখন চেয়ারম্যান আমাকে বলতেছে দেখো তুমি আমার এলাকার ছেলে, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি যে তুমি ব্যাপারটা নিয়ে কোনো কথা বললো না, যদি কথা বলো তাহলে কিন্তু পরিস্থিতি খুব ভালো হবে না, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, প্লিজ তুমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বললো না। আমার কাছে যে পরিমাণ টাকা ছিল টাকাগুলো নিয়ে আমি থানাতে যাই, থানাতে গিয়ে আমি মামলা করার জন্য ট্রাই করি, বাট চেয়ারম্যানের সাথে থানার কী কথা আমি জানি না, চেয়ারম্যান আমার মামলাটা নেয় না। মামলাটা না নেওয়ার পরে আমি শেষ পর্যন্ত মানে ঢাকাতে আসি, ঢাকাতে এসে আমি উপরে হাইকোর্টে মামলা করার জন্য ট্রাই করি, বাট আমি ঢাকা আসার পর হাইকোর্টে মামলাও করি, কিন্তু মামলা চালানোর জন্য যে টাকা দরকার সেই টাকা আমার পকেটে নাই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। সবশেষ আমি ঢাকাতে প্রায় 15-20 দিনের মতো থাইকা আমি কোনো রকম আইনিভাবে কোনো সহযোগিতা পাই নাই কারো কাছে। ঢাকার হোটেলে শুয়ে থাকা অবস্থায় আপনার একটা ভিডিও আমি দেখেছি আপন ভাই, আপনি লাইভ স্টোরি বলতেছিলেন, সম্ভবত ফেসবুক পেজে হবে, ওইখানে আপনার পেজে ঢুকে আমি আপনার নাম্বারটা নিলাম। নাম্বারটা নেওয়ার পরে ভাই আপনাকে এই কথাগুলো আমি লিখতেছি, আমি বাসে বসে আছি, আমি বাসে বসে বসে আপনাকে এই কথাগুলো লিখতেছি, আপনি আমার যদি পারেন আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আজ আমি বেশ কয়েকদিন ঢাকায় থাকার পরে আমি এখন আবারও আমাদের কুষ্টিয়াতে ফিরে যাচ্ছি। আপন ভাই আমি কারো কাছে কোনো রকম সহযোগিতা পাই নাই, কেউ আমাকে সহযোগিতা করে নাই, এটা হচ্ছে আমার বউয়ের কাবিননামা, তারপরে এগুলো আমার ডকুমেন্ট। যদি পারেন আপনি যদি কোনো রকম আমার জন্য কোনো হেল্প করতে পারেন তাহলে ভাই আমাকে জাস্ট আমার অর্ধেক টাকাও ফিরে দেওয়া হয়, আমি মোটামুটি আমার বাবাকে নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবো। আজ আমার বাবার অবস্থা খুব খারাপ ভাই, প্রতিদিন আমার আব্বার ওষুধ লাগে, আমার আব্বার মাসে প্রায় 6,000 থেকে 7,000 টাকার মতো ওষুধ লাগে, আমি আমার আব্বাকে ওষুধ খাওয়াইতে পারি না। এখন আমার অবস্থা খুবই খারাপ যে ভাই আমি না পারি ভিক্ষা করতে, না পারি ইনকাম করে খাইতে, ভাই আমি আত্মহত্যা করে ফেলবো, যে কোনো সময় আমি আত্মহত্যা করে মারা যাব ভাই, কারণ আমার মরা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। যদি পারেন আপনি আমার জন্য কিছু একটা করবেন। আর আমার ওয়াইফের সাথে এই পর্যন্ত আমার আর কোনো দিন কোনো কথা হয় নাই, আমি লোক মারফতে জানতে পারি সে ফ্রান্সে আছে এবং তার ওই ফুফাতো ভাই সে তো অনেক ভালো আছে। আপন ভাই আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন, আমি আপনাকে অধিকার নিয়ে বলতেছি, রিকোয়েস্ট করে বলতেছি যে আপনি আমার এই জীবনের গল্পটা প্রচার করবেন, আর যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন আপন ভাই, আর যদি আইনিভাবে আমাকে কোনো হেল্প করতে পারেন তাহলে প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আমার সাথে শোনার জন্য। গল্পর প্রসঙ্গে কিছু বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গল্পের মাঝে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে যে আপনি গল্পের এই লাইনটা বুঝেন নাই বা এখানে আপনার বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আপনি প্লিজ আমাকে কমেন্টস বক্সে আপনার প্রশ্নটা আপনি আমাকে করবেন। আর কেউ যদি ব্যক্তিগতভাবে ওনার সাথে দেখা করতে চান বা কথা বলতে চান, কুষ্টিয়ার কোনো মানুষ বা কেউ যদি ওনাকে হেল্পও করতে পারেন, তাও যদি বলেন যে আমি ওনার সাথে আপনাকে যোগাযোগ করাই দিব, সেটা হচ্ছে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে, যদি উনি পারমিশন
দেয় তাহলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দিব। আর এই গল্পতে যদি আপনি কোনো কিছু বুঝে না থাকেন, যদি না বুঝে থাকেন যে আমি এই লাইনটা বুঝি নাই, এখান থেকে এটা আমার আসলে বোঝা হয় নাই, আমাকে আপন একটু বুঝায় বলেন। আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাকে অবশ্যই এটা হচ্ছে মানে যদি আপনি না বুঝে থাকেন আমি আপনাকে আবারও বুঝায় বলবো, কিংবা ওনার সাথে কন্ট্যাক্ট করে আমি আপনাকে জানাবো যদি আপনার ভিতর কোনো প্রশ্ন থেকে থাকে। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আমার সাথে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি প্রবাসীর কোনো গল্প পাই, বিশ্বাস করেন আমি একটু মানে কামড় দিয়ে ধরে, আমার কাছে প্রবাসীর কষ্টগুলো অনেক এত বেশি কষ্ট দেয়। ডিয়ার ভিউয়ার্স, আমি মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিতে গিয়েছি, আমি গিয়েছি, বাট আমি আপনাকে একটা কথা আমি বারবার অনেকগুলো অনুষ্ঠানে আমি এই কথাটা বলেছি, কথাটা আমি আজকে আবারও বলি, আল্লাহর কসম করে বলি, যদি কোনো মা একবার দেখতো যে তার সন্তান কত কষ্ট করে কাতার, ওমান, কুয়েত কিংবা বাহরাইনের টাকা ইনকাম করে, খোদার কসম করে বলি ডিয়ার ভিউয়ার্স, তার মা কখনো সেই সন্তানের ইনকামের টাকা দিয়ে এক গ্লাস পানি কিনে পান করতো না। আপনি বিশ্বাস করবেন না, বেশিরভাগ, আমি বলি না যে সবাই কষ্ট করে, বেশিরভাগ প্রবাসী ভাইগুলো বিদেশের মাটিতে যেই কষ্ট করে সেটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে প্রমাণ। এত কষ্ট করে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ওদের কষ্টের কথাগুলো। মানুষ ভোর 4টা বাজে ওরা কাজে চলে যায়, ভোর 4টা বাজে কাজে যায় এবং হচ্ছে খুবই কষ্ট করে। সেই প্রবাসীর টাকার উপরে যদি কোনো রাক্ষসী যদি হাত দেয়, সেই প্রবাসীর টাকা নিয়ে যদি কোনো রাক্ষসী খেলা করে, বিশ্বাস করেন ভাই আমি নির্দ্বিধায় বলতে পারি ওই ধ্বংস হয়ে যাবে, টুডে ওর টুমির ও ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ওরে নিজ হাতে ধ্বংস করবে। খুবই কষ্ট পেয়েছি আমি গল্পটা শুনে। একটা ইতিম ছেলে, আমার ওই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা আছে। আমি 2011 সালে আমার বাবাকে হারিয়েছি। ওর কথাটা শুনে আমার কাছে, গল্পটি শোনার পর আমার কাছে খুবই কষ্ট লেগেছে। কিন্তু আসলে দর্শক শ্রোতা, উনি আমার কাছে, মোস্তফা আমার কাছে সহযোগিতা চেয়েছে, বাট আমি বাংলাদেশে থাকি না, আমিও বাংলাদেশের বাইরে থাকি। আর আমি এখন কোনো রেডিওতে জব করি না, যে অথবা আমার কোনো উপরস্থ আইনিভাবে কোনো লোকের সাথে অত ভালো সম্পর্কতাও নাই। এরপরও যারা আছে আমি চেষ্টা করবো তাদের সাথে কথাবার্তা বলার জন্য, মোস্তফা ভাইকে কোনো রকম কোনো কিছু করতে পারি কি না। যেহেতু ওনার এলাকার চেয়ারম্যান, আবার জেনে ওনার শ্বশুর হাজি সাহেব, ওরা দুজনেই আসলে নেগেটিভ পয়েন্টে চলে গেছে। একটা ব্যাপার বলে রাখি ডিয়ার ভিউয়ার্স, এই জন্য যখন আপনার কোনো সন্তানকে বিয়ে করাতে যাবেন বা কাউকে বিয়ে শাদীর ব্যাপার নিয়ে কথা বলুন, তাহলে আমার মনে হয় বিয়েটা সমানে হওয়া উচিত। সমানে যদি হয় তাহলে আর এই ধরনের প্রবলেমগুলো হয় না। আর বারবার প্রত্যেকটা গল্পতে আমি একটা জিনিস বারবার আপনাদেরকে বলে যাই, প্রবাসীরা মাত্র ধরা খায় খালি টাকা দিয়ে। আমি বুঝি না, এতবার আমি বারবার বলি। গতকালকে আমি যখন ফেসবুক লাইভে গিয়েছিলাম তখন আমি অনেক স্টোরি পেয়েছি, বা আপনাদের কমেন্টস বক্সে অনেকেই পাই, টাকা দেয়, গার্লফ্রেন্ড বলেন, আমি সারপ্রাইজ যে একটা মেয়ের সাথে তার প্রেম আছে, মেয়েটার সাথে সে ফোনে কথা বলে, তাকে সে মাসে হাজার টাকা দিয়ে দিচ্ছে। কারণ প্রবাসীরা, আমি প্রবাসীদেরকে এটা দোষ দেন, আসলে প্রবাস যারা থাকে তাদের মনটা অনেক কোমল থাকে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি বাংলাদেশ থেকে আপনার পরিবার থেকে একটা সপ্তাহ বাইরে থাকেন, 1 মাসের জন্য বাইরে থাকেন, আপনি দেখবেন যে আপনার মনটা যেন একেবারে কাদামাটির মতো হয়ে গেছে। প্রবাসীরা সারাদিন কাজ করে আসার পর রাতের বেলায় যখন কোনো মানুষ তাকে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি সারাদিন কাজে করেছো, খাবারটা কি খেয়েছো, বিশ্বাস করেন ওই প্রবাসী তখন পারে না তার কলিজাটাকে কেটে ওই মানুষটাকে খাওয়াই দেয়। কিন্তু প্রবাসীর এই দুর্বলতার সুযোগটাই বেশিরভাগ মানুষজন নেয়। সাবধান হয়ে যান আমার প্রবাসী ভাইয়েরা। ডিয়ার ভিউয়ার্স, যারা গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আপনার এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।